জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। যে যে গুডউইন স্মারক বক্তৃতা, আজকে 26শে ফেব্রুয়ারি। আপনারা যারা ভক্ত তারা তো গুডউইনের নাম শুনেছেন সকলেই। তিনি কে ছিলেন, কী করতেন, কীভাবে স্বামীজির সাথে যুক্ত হলেন, তারপরে কি হলো, সে এক অদ্ভুত জীবন। মানে পুত্রশোকের মতো শোক পেয়েছিলেন স্বামীজি, একেবারে ভীষণ ব্যাপার। দৈবানুগ্রহে অনেক অশান্ত জীবনে শান্তি ও মুক্তি নেমে আসে, এমন ঘটনা ইতিহাসে বারবারই দেখা গেছে। অশান্ত থাকে, তারপরে শান্তি আসে, মুক্তি আসে। অশান্তটা ভালো, অশান্তি না থাকলে কি করে হবে? এই জগতে দুঃখ দোষানুদর্শনম আছে, দুঃখ দোষ দেখতেই হবে। দুঃখরূপ দোষ এই জগতে রয়েছে। 1895 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে এমন একটি ঘটনায় ঘটতে দেখা গেল। স্বামী বিবেকানন্দের অমর বাণী সম্বলিত মূল্যবান ভাষণগুলির স্থায়ী রূপ দেওয়ার উদ্দেশ্যে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির কর্মকর্তারা যখন একজন স্টেনোগ্রাফারের সন্ধান করছেন, ঠিক তখনই বিবেকানন্দ পরিমণ্ডলে এসে উপস্থিত হলেন 25 বছরের ইংরেজ যুবক জোসিয়া জন গুডউইন, জে গুডউইন। এর আগে অবশ্য স্বামীজির চিন্তার স্রোত এবং বাণীর ক্ষিপ্রতার সঙ্গে সঙ্গতি রাখতে ব্যর্থ হয়েছেন আরও দুজন। স্বামীজি বলে যেতেন ফ্লুয়েন্টলি, কিন্তু সেগুলো সবগুলো লিখতে পারতেন না, অনেক উনি লিখতেন। গুডউইনের জন্ম 1870 খ্রিস্টাব্দে। নিজ গুণে অতি শীঘ্রই গুডউইন ইংল্যান্ড এবং আমেরিকায় বেদান্ত প্রচারে সুনিপুণ যন্ত্র হয়ে ওঠেন, স্বামীজির বেদান্ত প্রচারে। এ সময়ে সোসাইটি থেকে তাকে পত্রিকা এবং প্রচারপত্র প্রকাশনার গুরু দায়িত্ব দেওয়া হয়। তিনি এ সময়ে সম্পূর্ণ নিরামিষাশী হয়ে পড়েন এবং স্বয়ং স্বামী বিবেকানন্দের কাছ থেকে ব্রহ্মচর্য ব্রতের দীক্ষা লাভ করেন। তার অসামান্য প্রশাসনিক ও সাংগঠনিক ক্ষমতায় স্বয়ং স্বামীজি খুবই আনন্দিত হয়েছিলেন। গুডউইনের কর্মে ছিল অদম্য উৎসাহ। যেটুকু অবসর পেতেন তারই মধ্যে সংস্কৃত পড়তেন বেদান্ত দর্শনের কোনো উপক্রমণিকা। বেদান্তের প্রতি ভালোবাসায় আমেরিকায় বেদান্ত নির্ভর পত্রিকা প্রকাশেরও উদ্যোগ নিয়েছিলেন তিনি। 1896 খ্রিস্টাব্দের ডিসেম্বরে তিনি স্বামীজির সঙ্গে ভারতবর্ষে আসেন। সেটাই ছিল তার জীবনের শেষ সমুদ্রযাত্রা। ওনার ফিরতে পারেননি আর কি। কলম্বো, পাম্বান, রামেশ্বর, রামনাগ এবং মাদ্রাজ হয়ে তিনি কলকাতা পৌঁছেছিলেন এবং থাকতেন আলমবাজার মঠেই। স্বামীজির আদেশে সুবিশাল সত্রীমণ্ডলীর সামনে দক্ষিণেশ্বরে যে ভাষণ দিয়েছিলেন সেটি খুবই মনোজ্ঞ হয়েছিল। এই দেশে ইংরেজ শাসন করছে, সেই ইংরেজদের একজন তিনি বেদান্তের উপর ভাষণ দিচ্ছেন দক্ষিণেশ্বরে, কালীবাড়িতে। 1898 খ্রিস্টাব্দের মে মাসে গুডউইন স্বামীজির সঙ্গে উটি গিয়েছিলেন। সেখানেই তিনি থেকে যান। পরে অসুস্থ হয়ে পড়েন এবং 2রা জুন তার জীবন অবসান এবং সমাধিস্থ হন। সে সময় স্বামীজি আলমোড়ায় অবস্থান করছেন। স্বামীজির পাশ্চাত্য শিষ্যদের মধ্যে গুডউইনই প্রথম যিনি ভারতের কল্যাণ ব্রতে আত্মনিয়োগ করে শহীদ হলেন। মর্মান্তিক সংবাদ শুনে স্বামীজি আলমোড়ায় তখন বহুক্ষণ স্তব্ধ হয়ে তুষারাবৃত হিমালয়ের দিকে চেয়ে রইলেন। তারপর একসময় বলে উঠলেন,
জনসভায় ভাষণ দেওয়া আমার শেষ হয়ে গেল। তারপর ক্ষোভে ফেটে পড়লেন, বললেন, গুডউইনকে মেরে ফেলার জন্য এরকম নির্দয় ঈশ্বর যা আছেন তাকে যুদ্ধে নিপাত করাটা মানুষের অধিকার ও কর্তব্যের মধ্যে পড়ে নাকি? কি নিদারুণ কি ভাষণ! মানে স্বামীজির মুখ থেকে কী কঠিন কথা বলি বেরিয়ে এলো। ঈশ্বরকে যুদ্ধে নিপাত মেরে ফেলতে হবে, সে অধিকার মানুষের কর্তব্যের মধ্যে পড়ে নাকি প্রশ্ন করেছেন। এত শখ পেয়েছেন তিনি। সে বেঁচে থাকলে কত বড় বড় কাজ করতে পারত। পরের দিন তিনি লিখলেন, রিকোয়েস্ট ক্যাট ইন পিস, শান্তিতে সে লভুক বিশ্রাম। আজকে বক্তৃতার বিষয়বস্তু সেটি, শান্তিতে সে লভুক বিশ্রাম। কবিতাটি লিখে তিনি গুডউইনের মাকে পাঠিয়েছিলেন। এই স্মারক বক্তৃতা স্বামী চন্দ্রশেখর আনন্দ, যিনি ইউএসএতে পোর্টল্যান্ডে আছেন, অর্থানুকূল্যে আয়োজিত। আজ বাংলায় স্মারক বক্তৃতা দেবেন স্বামী শিবার্চনানন্দজি মহারাজ। তার পরিচয়, তিনি শীঘ্রই বিদেশে যাবেন, সব মোটামুটি ভিসা টিসা সব হয়ে গেছে, হয়ে যাওয়ার পথে আর কি। অনেক দিন অপেক্ষা করতে হচ্ছিল তাকে, সেটাই আশ্চর্য। সেই অবসরে আমরা তাকে আপনাদের সামনে কিছু বক্তৃতা রাখতে অনুরোধ করি। তো তিনি এর মধ্যে 3টে দিয়েছেন। তারপরেও বলে আমি বললাম যে 26শে ফেব্রুয়ারি একটা যদি হয়, এবং মায়ের ইচ্ছায় 26শে ফেব্রুয়ারি আজকেই এখনকার মতো মহারাজের বক্তৃতা শোনা, শেষ বক্তৃতা শোনা হবে। আবার যখন ফিরে আসবেন তখন ডাকবো তাকে। কদিন পরে ফিরবেন তাও আমরা জানি না। আপনাদের চিত্ত যেমন ভারাক্রান্ত, আমাদেরও তেমনি চিত্ত ভারাক্রান্ত। উনি চলে যাচ্ছেন আমাদের এখান থেকে বেদান্ত প্রচারে। আমরা তাকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানাই। স্বামী শিবার্চনানন্দ, শান্তিতে সে লভুক বিশ্রাম। ओम नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज যে বিষয়টির উপরে আমাকে, যার উপরে বলতে আমাকে বলা হয়েছে, তিনি জে গুডউইন, জোসিয়া জন গুডউইন, স্বামীজির অমূল্য বাণীর অনেকাংশ যিনি নিজে লিপিবদ্ধ করে রেখেছিলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রেখেছিলেন, তার উপরে। আর যে শিরোনামটি বেছে নেওয়া হয়েছে সেটি হলো শান্তিতে সে লভুক বিশ্রাম। সবার আগে আমি এই প্রতিষ্ঠানের সেক্রেটারি পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে প্রণাম নিবেদন করি। যে সুধীমণ্ডলী সামনে বসে আছেন এবং যারা আজকে
অনলাইনে এই অনুষ্ঠানটি দেখছেন সকলকেও আমি যথাযোগ্য শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। মহারাজের কথা থেকেই আপনারা এই শিরোনাম নির্বাচনের পিছনে যে কথাটি রয়ে গেছে সেটি আপনারা বুঝতে পেরেছেন। গুডউইনের আকস্মিক প্রয়াণের পর স্বামীজি যে ইংরেজিতে যে বক্তৃতা, যে শোকবার্তাটি কবিতা আকারে লিখেছিলেন, তারই বাংলা অনুবাদের এই হলো শিরোনাম, শান্তিতে সে লভুক বিশ্রাম। আমরা গুডউইনকে স্বামীজির সেবক রূপে ভাবতেই পারি। স্বামীজির সেবা নানাভাবে করা যেতে পারে। স্বামীজি কল্যাণানন্দজি মহারাজকে কনখলে পাঠিয়েছিলেন, বলেছিলেন যে সেবা করো, সেখানে অনেক সাধু অসুস্থ হয়ে পড়ে থাকে, আর বলেছিলেন ফরগেট বেঙ্গল। নিজের সমস্ত মন প্রাণ যাতে সেব্যের সেবায় ব্যয় করা যায়, নিয়োগ করা যায়, তার জন্যই তারই কঠোর নির্দেশ, ফরগেট বেঙ্গল। ক্লৈব্য পরিহার করেও স্বামীজির সেবা করা যায়। বিপ্লবী হেমচন্দ্র ঘোষ প্রমুখ স্বামীজির কাছে এসেছিলেন। স্বামীজি তাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন যে দেশমাতৃকার সেবায় কাপুরুষতা পরিত্যাগ করে যেন তারা সংগ্রামে আত্মনিয়োগ করেন। এদের মধ্যেই অজস্র বিপ্লবীরা পড়েন, সুভাষচন্দ্র তো পড়েনি। একটু অন্যভাবে বলতে গেলে তার সরাসরি আজ্ঞা অনুবর্তন করেও স্বামীজির সেবা করা যায়। একটু মজার ঘটনা, ওকাকুরা এসছেন বেলুর মঠে, সেখানে তার ইচ্ছে যে জাপানের সম্রাটের অনুরোধ অনুসারে যেন তিনি একবার জাপানে গিয়ে ধর্ম প্রচার করতে যান। তারপরে তাকে নিয়ে একটু তিনি এমন কিছু কথা বলেছিলেন, স্বামীজির ঠিক সেই বাচন ভঙ্গিটি পছন্দ হয়নি, যে স্বামীজিকে বিভিন্ন সময়ে সম্রাটের তরফ থেকে উপহার দেওয়া হয়েছিল, সেই উপহারের দিকে যেন অঙ্গুলি নির্দেশ ছিল ওকাকুরা সেই কথাতে। স্বামীজি সঙ্গে সঙ্গে বলে উঠলেন তার অনুগত সেবক নিশ্চয়ানন্দজিকে, নিশ্চয় যা তো গঙ্গায় ফেলে দিয়ায় এই সব কিছু। অন্যভাবে সেবা করা যায়। নিরঞ্জন মহারাজ অসুস্থ অবস্থায় স্বামীজির দ্বারে বসে গেলেন, যেমন করে কাশীপুরেও ঠাকুর যখন অসুস্থ হয়ে পড়েছেন লাঠি হাতে, যাতে কেউ অবাঞ্ছিত কেউ যেন প্রবেশ না করে, অসুস্থ শরীর, ওখানে ঠাকুর, এখানে স্বামীজি, যেন তাদেরকে বিব্রত না করা হয়। তারা করুণা সাগর, তাদের কাছে কেউ গিয়ে পৌঁছলে পরে তারা তার দেহের এই দৈহিক অসুস্থতার কথা ভুলে যান। তো সেই কথা ভেবে নিরঞ্জন মহারাজ ওই রকম তার শরীরের সেবা করতে লাঠি হাতে বসে গেলেন। তুরীয়ানন্দজি মহারাজের গলা জড়িয়ে স্বামীজি বললেন যে হরি ভাই, আমি একাই কি খেটে মরে যাব, তোমরা কিছু করবে না? তুরীয়ানন্দজি তিনি সনাতন ভাবধারায় তপস্বী, বৈদান্তিক সন্ন্যাসী, নির্জনে বিবিক্ত সেবী, সেবা সাধ্যায় ধ্যান ধারণা করতে জীবন কাটাতে ইচ্ছুক। তিনি বিদেশে যাওয়ার তার খুব একটা ইচ্ছে নেই। স্বামীজি গলা জড়িয়ে বললেন, আমি একাই কি খেটে যাব, তোরা কিছু করবি না। তুরীয়ানন্দজি চললেন। রাজা মহারাজ স্বামীজির স্থূল শরীরে অন্তর্ধানের পর সংঘকে আগলে ধরলেন, স্বামীজির প্রাণের সংঘ। তাদের মঠের কোনো প্রয়োজন ছিল না, এ স্বামীজিরই কথা, মায়েরও কথা। শরৎমার প্রসঙ্গে মা বলছেন তারা ইচ্ছা করলে পরেই অহর্নিশ ভগবানের মন লাগিয়ে বসে থাকতে পারেন, তাদের জন্য মঠের প্রয়োজন নেই। কিন্তু ভবিষ্যতে যারা আসছে, এই আমরা আপনারা সকলকে প্রতিপালন কে করবে, কে পোষণ করবে, কে পুষ্টিদান করবে?
তার জন্য তারা তাদের যে ব্যক্তিগত সুখেচ্ছা তারা বলি দিয়ে তারা লেগে পড়লেন। রাজা মহারাজও এই অর্থে স্বামীজি সেবা করেছেন। এ সবগুলোই হলো গিয়ে স্বামীজিকে ভালোবেসে। এর আগেও আমরা কিন্তু বৈচিত্র্যপূর্ণ নানা রকম সেবার উদাহরণ পাই। এই প্রসঙ্গে দু একটি আমরা সেগুলো যদি একটু বলি মন্দ হবে না। স্বাদ বৃদ্ধি হতে পারে, নানা রকম মশলা দিলে পরে রান্নার স্বাদ বৃদ্ধি হয়। তো মনে পড়ে একটি চৈতন্যদেবের কাছে হরিদাস ঠাকুর এসেছেন, যাকে সাধারণত কেউ কেউ জবন হরিদাস বলে থাকেন। সেই হরিদাস ঠাকুর অতুলনীয় তার বৈরাগ্য, তার সাধন নিষ্ঠা। তিনি যখন চৈতন্যদেবের কাছে আসছেন, মুখে একটি শ্লোক, কামাদিনাং গতি না গতিধা পালিতা দুর্নির্দেশা তেষাং জাতা ময়ি না করুণা না ত্রপা নোপশান্তি উৎসৃজ্য এতান অথ যদুপতে সাম্প্রতং লব্ধ বুদ্ধি ত্বমায়তঃ শরণমভয়ং মাং নিযুংস্ব আত্মদাস্যে। বললেন, হে ভগবান, ভাগবতের শ্লোক সম্ভবত, হে ভগবান, কামাদি ইত্যাদি রিপুর কত প্রকার দুষ্ট আদেশই আমি পালন করেছি, তথাপি আমার প্রতি তাদের করুণা হলো না এবং আমার লজ্জা এবং উপশান্তিও হলো না। হে যদুপতে, আপাতত আমি তাদের পরিত্যাগ করে সদ্বুদ্ধি একটু পেয়েছি। সেই সদ্বুদ্ধি বলেই তোমার অভয় চরণে আজ থেকে শরণাগত হলাম। তুমি এখন আমাকে আত্মদাস্যে নিযুক্ত করো। জন্ম জন্মান্তর ধরে কামাদির যেন হাতে দাস হয়েছিলাম। কত দুষ্ট আদেশ তারা করেছিল, জন্ম জন্মান্তর ধরে এখনও পর্যন্ত পালন করেছি, কিন্তু সেই রিপু আদির আমার প্রতি করুণা হলো না। এখনও তারা আদেশ করে যাচ্ছে এবং আমারও লজ্জাও হলো না এবং উপশান্তিও হলো না। এখন তোমারই কৃপা একটু সদ্বুদ্ধি হয়েছে, তাই সেই তোমার চরণে শরণাগত হয়েছি। এখন তুমি কৃপা করে আত্মদাস্যে আমাকে নিযুক্ত করো, তোমার দাস রূপে আমাকে গ্রহণ করো। হরিদাস ঠাকুরের কথা। মীরাবাই এরও একটি গানের কথাও মনে পড়ে ওই দাস্য প্রসঙ্গে, সেবা দাস্য প্রসঙ্গে। প্রসিদ্ধ গান আপনারা জানেন, শ্যাম ম্যানে চাকর রাখো জি, गिरधारी लाला मैंने चाकर राखो जी, चाकर रहसु बाग लगासु नित उठ दर्शन पासु, वृंदावन री कुंज गली में गोविंद लीला गासु, चाकरी में दर्शन पासु सुमरन पासु खर्ची, भाव भगति जागिरी पासु तीनों बाता सरसी। এরপরে গানটি চলতে থাকে, কিন্তু আমাদের শুধুমাত্র ওই স্বাদ বর্ধনের জন্য এটুকুই যথেষ্ট হতে পারে। বলছেন যে আমাকে হে শ্যাম চাকর রাখো, ইচ্ছে। এবার তারপরে বলছেন অনেকগুলি ইচ্ছের কথা আস্তে আস্তে বলছেন, কী হবে চাকর রাখলে কী হবে। চাকর রহসু বাগ লাগাসু নিত উঠ দর্শন পাসু। তুমি যদি আমাকে চাকর রূপে রাখো, তাহলে পরে তোমার কুঞ্জ যে বাগান, সেই বাগানটি আমি পরিচর্যা করব। নিত উঠ দর্শন পাসু, আর তার সঙ্গে পাবো সবসময় চোখ মেলেই তোমাকে চোখের সামনে দেখতে পাবো। চাকর থাকার লাভ। বৃন্দাবন রি কুঞ্জ গলি মে গোবিন্দ লীলা গাসু, আর আমার মুখ তোমার লীলা ব্যাখ্যানে গুণকীর্তনে সবসময় নিযুক্ত থাকবে। চাকরি मैं दर्शन पासु सुमरन पासु खर्ची, भाव भक्ति जागेरी पासु तीन बाता सरसी। আর কি পাবো? দর্শন তো পাবোই, সুমরন পাসু খরচি, খরচা, তুমি কিছু হাত খরচা দেবে। হাত খরচা হলো গিয়ে সুমিরন। ওই কথাটা সম্ভবত স্মরণ থেকে এসছে, স্মরণ বাংলায় যাকে বলি স্মরণ। সবসময় তোমার ধ্যান, তোমার চিন্তাই আসবে, এখন এটি করতে হবে, তখন সেটি করতে হবে, তার কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে। চাকর থাকলে পরে মনে প্রভুর কথা আপনা আপনি ওঠে সবসময়। আর জায়গির পাবো। কী সেই জায়গিরি? ভাব ভক্তি হলো কি সেই জায়গির।
তোমার চাকর হলে পরে কিছু সাম্রাজ্য প্রাপ্ত হওয়া যায়, ভাবভক্তির সাম্রাজ্য করতলগত হয়। অন্য গানও আমরা ঠাকুরের ইতে পাই। প্রভু ম্যায় গোলাম, স্বয়ং স্বামীজি গাইছেন ম্যায় গোলাম হো তেরা, কিন্তু সেখানেও সব জায়গায় এই ভাবভক্তি পাওয়ার যেন একটি প্রার্থনা সকলে রয়েছে। এই হিসেবে গুডউইনের যখন আমরা একটু প্রসঙ্গ করি তখন আমরা দেখি এদের থেকে আলাদা। স্বামীজি যেমন বলতেন যে এছাড়া আরও আছে, চৈতন্যদেবের সেবক গোবিন্দের সে অনবদ্য সেবার কথা, সব অনেক কথাই আনা যায়, কিন্তু এদের থেকে গুডউইনের একটু অন্য রকম, এদের স্বতন্ত্র। এই স্বতন্ত্র যেন এই ভগবানও যেন সবসময় যেমন স্বতন্ত্র লীলা করেন, আমাদের মনগুলোকে মুগ্ধ করে রাখেন, তাই না? রাম অবতারে একরকম, কৃষ্ণ অবতারে একরকম, চৈতন্য অবতারে বুদ্ধ, কৃষ্ণ, রামকৃষ্ণ আলাদা আলাদা। তার সেবকেরাও কিন্তু এই অদ্ভুত রকমভাবে তাদের ভূমিকা পালন করে যান তাদের এই লীলাতে। এই গুডউইনের কথা যখন হয় একেবারে স্বতন্ত্র, কোনোভাবেই হয় না। হ্যাঁ, আবার যখন ওই স্বামীজির যে মানে তার যে নিযুক্তি, মহারাজও একটু বলেছেন যে তার নিযুক্তি হলো কি এইরকমভাবেই যে তিনি যখন বিদেশে বললেন তখন চিকাগো 93 সালে হয়ে গেছে, 94 কেটে গেছে, 95 সাল এসে গেছে। ততদিন পর্যন্ত যারা পরবর্তীকালের যারা স্তম্ভস্বরূপ বেদান্ত আন্দোলনের বিদেশে বিশেষ করে এবং পরবর্তী সংরক্ষণের ক্ষেত্রে সামগ্রিক বেদান্ত আন্দোলনের ক্ষেত্রেই যে তারা এসে গেছেন, তারা এসে সকলেই বুঝতে পারছেন এই যে আমরাই কি শুধুমাত্র কানে এ কি বলবো এই অমৃত শুধু আমরাই কি পান করব। তাদের মনে হলো যে না, এ ভবিষ্যতেও যারা আছে চিরকালের জন্য এই বাণী সংরক্ষণের একটি প্রয়োজন আছে। তো 1800 এর আগেও কিন্তু অনেকে চেষ্টা করেছিলেন স্বামীজির এই বাণী সংরক্ষণের। সম্ভবত স্বামীজির ওই পাশ্চাত্য শিষ্য কৃপানন্দ, হ্যাঁ, তো এছাড়াও আরও কিছু কিছু মানে কখনো সখনো বিভিন্ন একে ওকে দিয়ে চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ পাচ্ছেন না যে তার যে এই বাণীধারা, স্বামীজির বাণীধারা তো অদ্ভুত। আমরা পড়তে গিয়ে দেখলাম বড় আশ্চর্য। স্বামীজি এক জায়গায় এই গুডউইনের কথাই যে গুডউইন লিখছেন, গুডউইনের চিঠিপত্রগুলো আমাদের কাছে ভীষণ এক সম্পদের মতো, যে সেই প্রারম্ভিক দিনের বহু ঘটনার যে পারম্পর্য পরপর কীভাবে ঘটনাগুলো ঘটছে গুডউইনের চিঠি থেকে পাই। তো তিনি এরকম লিখছেন যে স্বামীজি যখন কথা বলতেন তখন তিনি সাধারণ ভূমিতে থাকতেন না, কোনো এক অতীন্দ্রিয় কোনো অনুভূতির রাজ্য, কোনো তুরীয় চেতনা থেকে সেই কথাগুলি বলতেন। আর স্বামীজির কথাতেও তার কিন্তু স্বামীজির যে নিজের কথাতেও তার উল্লেখ পাওয়া যায়, গুরু ভাইদের কথাতেও উল্লেখ পাওয়া যায়। বলতেন আমি কি শুধু কথা বলি, আমি কিছু দিই, আর যারা শুনলেন তারাও মনে করলেন যে আমরা কিছু পেলাম। তো এরকম গুডউইন লিখছেন যে স্বামীজি মাঝে মাঝে এরকম হতো, তিনি এরকম বক্তৃতা দিয়ে নামলেন, নেমে তার মনেই নেই কি বলেছেন। তিনি জিজ্ঞাসা করছেন গুডউইনকে যে হ্যাঁ রে কেমন হলো। গুডউইন তখন নিরপেক্ষভাবে তারা বলতেন কেমন হয়েছে, কেমন ভালো হলো, বিশেষ করে সবাই ভালোই হতো বলতেন। তো শুনে স্বামীজি আবার মন্তব্য করতেন, বাহ বেশ তো কথাগুলি, এগুলোকে লিখে রাখ। হ্যাঁ, তো আমাদের মনে পড়ে গেল ঠিক ঠাকুরের কথা। হ্যাঁ, যে মাঝে মাঝে মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন হ্যাঁ রে কী বললাম, তাই না? মাস্টারমশাই তখন বলতেন, এবং মাস্টারমশাই কখনো কোনো ভুল বললে পরে ঠাকুর আবার ঠিক করে দিতেন। তো দেখলাম যে আমরা যে কতটুকু বারবারই মনে হয় যে কতটুকু এতে লীলা থেকে সংরক্ষণ হয়েছে, জীবন থেকে সংরক্ষণ হয়েছে, কিন্তু যে একই যে শক্তির বিভিন্ন প্রকাশ, তিনটি প্রকাশ, শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী এবং স্বামীজি, বহু জায়গা থেকে কিন্তু তার আমরা ইঙ্গিত পাওয়া যায়। এমনি সাধারণভাবেও যুক্তি দিয়েও তার অনেক এরকম ইঙ্গিত পাওয়া যায়। যাই হোক, যে তারা এই সংরক্ষণের প্রয়োজনে 1895 সাল এর 12ই ডিসেম্বর নিউ ইয়র্কের দুটো সংবাদপত্র হেরাল্ড এবং ওয়ার্ল্ডে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের জায়গায় ছোট একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, কর্মখালি, প্রতি সপ্তাহে কয়েক ঘন্টা বক্তৃতা শুনে তা লিখে নেবার জন্য একজন দ্রুত শ্রুতিলিপিকার আবশ্যক। একটা ঠিকানা দেওয়া হলো, সেই ঠিকানায় আবেদন করুন।
তো দেখা গেল এরপরে কিন্তু আর বিজ্ঞাপনটি দেখা গেল না। তো অনুমান করা যায় যারা পরবর্তীকালে বিবেকানন্দ গবেষক যে ওই একবার বিজ্ঞাপনই কাজ হয়ে গেছিল। হ্যাঁ, গুডউইন এসে গেছিলেন। আর তাদেরকে যেটা সবথেকে বড় মনে হয়েছিল, নিউ ইয়র্কের যারা তখন তো খুব একটা সুগঠিতভাবে গড়ে ওঠেনি, তাদের মনে হয়েছিল যে স্বামীজির বাণী সংরক্ষণ, যিনি শ্রুতি লিখন করবেন, তার কিন্তু সাধারণ শ্রুতি লেখক হলে চলবে না। যারা তো মানে রাজনৈতিক বক্তৃতাগুলো, যারা তখনকার দিনে তো সব রেডিও টেডিও কিছু নেই, শুধু শর্ট হ্যান্ডে লিখে নেওয়ার ব্যাপারগুলো, তার দুটো জিনিস থাকতে হবে। খানিকটা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি থাকতে হবে, কারণ এখানে সাবজেক্ট যেটা বলা হচ্ছে তার খানিকটা ধারণা না থাকলে পরে ভীষণ অসুবিধা হবে। এই কারণে দেখেছি এর আগে অন্তত 2-3 জন চেষ্টা করেছিলেন, তারা পারেননি। এবং নাম্বার 2 নম্বরটি ছিল অত্যন্ত মানে রূঢ় কথা, সেটি হলো গিয়ে কি, পারিশ্রমিক তাকে কম নিতে হবে। তাকে অত টাকা দেওয়ার মতো সাধারণ সময়, সে সময় কোথাও কোথাও লেখা রয়েছে, সে সময় একজন শ্রুতিলিপিকার নিউ ইয়র্কে সেই তদানীন্তন বাজারে সপ্তাহে মোটামুটি $10 থেকে $18 মোটামুটি তারা পেতেন সে আমলে। তো নিশ্চয়ই এর থেকে কম তিনি রাজি হয়ে গেছিলেন। আর পরিষ্কার বোঝা যায় এই সামান্য আয়ে খাওয়া পড়া হয়তো চলতে পারে, কিন্তু ওই পেশা অবলম্বন করে বেশি উন্নতি করা সম্ভব কারো পক্ষেই হবে না। কোনো রকম খাওয়া দাওয়া চলবে, ফুডিং লজিং এটুকু হবে, এটুকুই মাত্র। যাই হোক, এই গুডউইন এসে যখন এই এদের সামনে এসে উপস্থিত হলেন, অদ্ভুত ব্যাপার, তার বয়স তখন 25, কিন্তু 11 বছর হয়ে গেছে তিনি সাংবাদিক হিসাবে এই পেশায় তিনি নিযুক্ত হয়েছেন, মানে 14 বছর থেকে। আর খুব অল্প বয়স থেকে তাকে এই মানে পেটের জন্য তাকে নামতে হয়েছিল এই কাজে। এই পেশায় তার হাতেখড়ি হয়েছিল তার পিতা জোসিয়ার কাছে। জোসিয়া গুডউইনের জন্ম 1817 সাল। এই কথাগুলো একটু বলা হচ্ছে এই কারণে যে ওই যে প্রেক্ষাপটটি বললে পরে একটু বোঝা যাবে যে কী অবস্থায় এসে ছেলেটি এসে উপস্থিত হলো। 1817 সাল। আর তার বাবা ছিলেন একটি মেথডিস্ট চার্চের একজন সদস্য। তো সেই পিতামহের যে সদ্গুণাগুলি, হ্যাঁ, তিনি তাকে মাঝে মাঝে বক্তৃতাদি দেওয়া হতো, ধর্মোপদেশ দিতে হতো চার্চে। কাজেই তার ভেতরে কোথাও একটা পিতামহের যে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির সন্ধানীরা যে করছিলেন, সেটিও কিন্তু এখানে ছিল। পিতা দিলেন তাদের ওই সাংবাদিকতার যে দিকটি, আর পিতামহর দিক থেকে তিনি যেন পেয়েছিলেন এই যে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি বা আধ্যাত্মিক ভাব কিছুটা হলেও। এই তার বাবা জোসিয়া গুডউইন একে একে বিভিন্ন পত্রিকার তিনি সম্পাদনা করেছিলেন, এবং তিনি বিভিন্ন জায়গায় তার কর্মের সন্ধানে তিনি ব্যস্ত ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি ইংল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে বাথ নামক শহরের উপকণ্ঠে বাথ ইস্টন নামক একটি জায়গায় এই জোসিয়া এবং তার স্ত্রী সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আর এই দম্পতিরই কোলে 1870 সালের সেপ্টেম্বর মাসে, স্বামীজির এই কারণে বলা হচ্ছে স্বামীজির সঙ্গে তার বয়সের পার্থক্য একটু বোঝা যাবে, হ্যাঁ। তো এই 1870 সালের সেপ্টেম্বর মাসে আমাদের গুডউইন তিনি জন্মগ্রহণ করেন। গুডউইনের একটি বোনও ছিল। জনের পিতা, গুডউইনের পিতা জোসিয়া গুডউইন বাথ জার্নালের সম্পাদক ছিলেন 1859 থেকে আমৃত্যু অর্থাৎ 1890। বোঝা যাচ্ছে যে, কিন্তু এটাও বুঝতে পারছি 1890 মানে তখন তার বয়স 20। গুডউইন আমাদের যে গুডউইন তার বয়স তখন 20, তার পিতার যখন মারা যান। কিন্তু তিনি তার আগেই এই সাংবাদিকতার কাজে নিজেকে নিযুক্ত করেছেন। এতে বুঝতে হবে যে বাবার যে আয় হয়তো আশানুরূপ ছিল না এই সংসার প্রতিপালনের ক্ষেত্রে। যাই হোক, ওই 1890 আমাদের গুডউইনের বয়স তখন মাত্র 20, আর বোঝাই যায় যে মাথার উপর থেকে বাবার যে হাতটি সরে গেলে পরে তার সংসারের কতটা চাপ তার উপর এসে পড়ে। তিনি দেখতে পাই স্বামীজি আরও 5 বছরের পরে যখন গুডউইন এসে পৌঁছলেন স্বামীজির কাছে, তখন দেখছি যে তিনি যেন একটা ছিন্নমূল অস্তিত্ব নিয়ে বায়ুতাড়িত ছিন্নপত্রের মতন এদিক ওদিক ভেসে যাচ্ছেন। পরবর্তীকালে গুডউইনের কাছে এটা শুনেছেন শারদানন্দজি এবং মহেন্দ্রনাথ দত্ত। এই মহেন্দ্রনাথ দত্ত কিন্তু এই স্বামীজির ভাই,
হ্যাঁ, স্বামীর ছোট ভাই, এরও তিনি অনেক তথ্য আমাদের সরবরাহ করেছেন গুডউইনের ব্যাপারে। তিনি সেই সময়টা, যে সময় গুডউইন স্বামীজির কাছে ছিলেন ইংল্যান্ডে বিশেষত, সেই সময় তিনিও ইংল্যান্ডে উপস্থিত। যাই হোক, তো এই শারদানন্দজি এবং মহেন্দ্রনাথের কাছে পরবর্তীকালে গুডউইন কখনো কখনো বলেছেন, যেখানে যেখানে ইংরেজি লোকে একটুখানি কথা বলতো সেখানে সেখানে আমি ছুটতাম কাজের জন্য। তাই তিনি কখনো অস্ট্রেলিয়া, কখনো কলম্বো, মানে তখন তো উপনিবেশ, হ্যাঁ, কলম্বো, কখনো কোনো আমেরিকা, আমি তখন ওই জাহাজে করে করে ঘুরে বেড়াতাম। আর এই যে গুডউইনের স্বভাবটি, ওই যে বলা হচ্ছে যে একদম পাক্কা ইংরেজের মতো। এরা একটুখানি কৌতুক করে বলেছেন কীরকম সে, যে খুব সারাক্ষণ খুব উদ্যমী, অক্লান্ত কর্মা, কাজ, সবসময় কাজ নিয়ে থাকেন, আর ফুর্তিবাজ। মাঝে মাঝে এই ফুটবল খেলা যেখানে যেখানে হবে, ক্রিকেট খেলা যেখানে যেখানে সেখানে সেখানে চলে যাবেন। কখনো কখনো তিনি মানে সে আমলে খুব দোষাবহ ছিল না, জুয়াতে বাজি ধরতেন, রেসের ঘোড়াটোড়া চলতো এইসব, মানে ইংল্যান্ড আসলে ওই ঘোড়া রেস এইসবের কিন্তু অন্যত্র তেমন প্রচলন নেই, আমাদেরও এখানে কলকাতাতে সেই সূত্রেই এসে পড়েছিল। তো যাই হোক, তার এইসব কিন্তু ছিল, তিনি নির্দোষভাবে এইসব আনন্দ করতেন আর কি, ফুর্তিবাজ, সবসময় লাফালাফি করে ছোটাছুটি করতেন। আর ওই নিজের মুখে শুনলে পরে খানিকটা আপনারা হয়তো বুঝতে পারবেন। শারদানন্দজিকে একসময় তিনি বলেছিলেন, অস্ট্রেলিয়া থেকে কলম্বো আসার পথে জাহাজে কোনো কাজকর্ম নাই, দিনই বা কাটাই কী করে, রাতই বা কাটাই কী করে। অতটা রাস্তা, সে সময় তো মাসের পর মাস লেগে যেত। কি করলাম, গুডউইনের অদ্ভুত কথা, কি আর করি, নাচতে শুরু করলাম, অর্ধেক রাত্রি এই করে কাটালুম, দিনের বেলা তাস খেলে বাজি ধরে অনেক টাকা হেরে গেলুম। এখান থেকে খানিকটা তার মুড বোঝা যাবে গুডউইনের কীরকম। তো যাই হোক, নিউ ইয়র্কে সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনে সাড়া দেওয়ার সময় গুডউইন পারিশ্রমিকের পাশাপাশি আরও কিছু একটা প্রত্যাশী ছিলেন। এটা তার উপরকার গুডউইনের খবর, কিন্তু ভেতরকার গুডউইনের তো একটা খবর রয়েছে। তিনি ভেতরে ভেতরে যেন কিছুর একটা সন্ধান করছিলেন, সেইটি স্বামীজিকে এসে তিনি পেলেন। তো এক জায়গায় এরকম রয়েছেন, আসলে তাই নয়, স্বামীজি তার অতীত জীবনের বহু কথা একসময় গুডউইনকে বলে দিয়েছিলেন। গুডউইন কী কী এসব বলেছিলেন। তো এগুলো সব একটা প্রেক্ষাপট রচনা করছিল। গুডউইন এসে স্বামীজির একেবারে অনুগত হয়ে পড়লেন। তো সেই সময় গুডউইন লিখছেন, যে দেশে ইংরেজি ভাষা চলে সেই দেশেই ছুটেছি, কি করব, গরিব লোক, অল্প বয়স থেকে রোজগারের চেষ্টায় ঘুরতে হয়েছে, মাথার উপরে কেউ তো নেই, অনেক জায়গায় ঘুরলুম, অনেক লোকের সঙ্গে মিশলুম, সকলেই কাজ করিয়ে নেয়, দামটা দেয়, কিন্তু বুকের ভালোবাসাটা কেউ দেয় না। তাই রোজগারপাতি করে হোক আর না হোক আটকে তো পড়ে আছি, জগৎ ঘুরে অনেক লোকের সঙ্গে, অনেক নামজাদা লোকের কাছে গিয়েছি, কিন্তু স্বামীজির মতো এমন একটা উচ্চতর লোক আর কোথাও পাইনি, আপনার বলে টেনে নিতে এমন আর দুটি দেখিনি। এই হলো স্বামীজির ভালোবাসা। হ্যাঁ, তো স্বামীজির সদানন্দজি মহাজের এরকম ধরনের কথা আছে। হ্যাঁ, বলে স্বামীজির তখন তো তেমন মানে সদানন্দের ব্যাপারটা একটা অন্যরকম। তিনি যখন স্বামীজির কাছে এসেছিলেন তখন তিনি বিবেকানন্দ বলে প্রসিদ্ধি লাভ করেননি। তো তিনিও বলতেন, শুধুমাত্র ভালোবাসার টানে এসে তার কাছে এসে পড়েছি। এ প্রসঙ্গে আমরা যেহেতু খুঁটিনাটি কথাগুলো একটু বলতে প্রবৃত্ত হয়েছি তার চিত্রটা সম্পূর্ণ করার জন্য, তো এই কথা শুনে যেন আমরা না মনে করি তিনি অবৈতনিক কর্মচারী ছিলেন। হ্যাঁ, তিনি স্বামীজির কাছে একবারে অনুগত হলেন তাই নয়, কিন্তু তিনি যতটুকু তিনি বেতন নিতেন, নিতান্ত বাধ্য হয়েই নিতেন। তার অন্তত তার বাড়িতে তার মা ছিল, তার বোন ছিল, তাকে তো একটা ভাড়া কিছু একটা জোগাড় করতে হবে, কিন্তু যেটি নিতেন না নিলেই নয়, ততটুকুই তিনি নিতেন। স্বামীজির কাছে যখন গুডউইন এসে পৌঁছলেন, তখন স্বামীজির এক শিষ্য, স্বামীজির যে ধরনের মানে খুঁটিনাটি কাজগুলো করতেন, তিনি হলেন কৃপানন্দ। হ্যাঁ, ইনি ল্যান্ডসবার্গ, রাশিয়ান ইহুদি। তিনি স্বামীজির কাছে তিনি ওই রকম দীক্ষা লাভ করেছিলেন এবং কৃপানন্দ নামে তিনি প্রসিদ্ধি লাভ করেছিলেন। এই গুডউইনে যখন এসে পড়লেন, তখন দেখা গেল যে কৃপানন্দ যে কাজগুলি করেন সবগুলি গুডউইনই করে নিচ্ছেন, আর স্বামীজি যেন গুডউইনের উপরে বেশি ভরসা করছেন।
যেমন ধরেন ছোটোখাটো ব্যক্তিগত যে কাজগুলি সেগুলো গুরুহীনই করছেন। তো এই কৃপানন্দ তখন থেকেই এই গুরুহীনের সঙ্গে একটু কর্মক্ষেত্রে অসুবিধা হতে শুরু করলো। এটা টানাপোড়েনের মধ্যে উভয়ের সম্পর্ক অনেক দিন পর্যন্ত গড়িয়েছিল। স্বামীজি এই নিউ ইয়র্কে এসে যখন বক্তৃতা দিতে শুরু করলেন, তখন সপ্তাহে মোটামুটি 4 দিন তিনি বক্তৃতা দিতেন। এগুলো হিসেবে পাওয়া যায়। এছাড়া অনেক হিসেবের বাইরে বক্তৃতা রয়েছে যেগুলো স্বামীজি অন্যের অনুরোধ রক্ষা করতে গিয়ে নিতেন। কীরকম আমরা একটুখানি দেখতে চোখ বুলিয়ে নিই। সেই সময় এই প্রত্যেক সপ্তাহে একটা করে পুস্তিকা বের হতো। প্রথম দিনের বক্তৃতাটা দ্বিতীয় দিনে এসে ছাপার আকারে ওই শ্রোতারা পেত। তো সেখানে লেখা ছিল অনেকটা এই রকম: সোম, বুধ, শুক্র, শনি। এটা নিউ ইয়র্কের কথা হচ্ছে, যেটা হিসেবের মধ্যে রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা বলেছি যে তাকে দিতে হতো। কীরকম? এই সোমবার সকালে 11টায় একটা, 8টায় একটা। বুধবারও সেরকম সকালে 11টায়, 8টায় রোজ। শুক্রবার প্রশ্নোত্তরের জন্য রাখা হতো। শুধুমাত্র সেদিকে সকালে কিছু নেই, কিন্তু 8টার সময় একটা লেকচার রয়েছে। শনিবার সকালে ওই 11টা এবং 8টা। সোমবার দিচ্ছেন ভক্তিযোগ, বুধবার দিচ্ছেন জ্ঞানযোগ, শুক্রবার আগেই বলা হয়েছে প্রশ্নোত্তর, এবং শনিবার রাজযোগের উপরে। সকালবেলা ধরা যাক যারা নতুন এসে উপস্থিত হচ্ছে, প্রথম শুনছে, তাদের জন্য বলা হবে। আর 8টার সময় বলা হবে যারা একটু অ্যাডভান্স, যারা আগে শুনেছে স্বামীজির বক্তৃতা, তাদের জন্য। এইগুলোই, এই ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগের উপরে এই ক্লাসগুলোই কিন্তু প্রধানত। এছাড়াও আরও পরবর্তীকালে আরও কিছু ম্যাটেরিয়াল এক জায়গায় হয়ে বর্তমান আকার পেয়েছে, যেই বইগুলো আপনারা পান। কিন্তু স্বামীজি কখনো কখনো বলতেন, দেখো আমি যখন থাকবো না তখন এগুলোই হবে পাঠ্য বই, যা আমার রচনার নির্যাস। তার বাণী রচনার যে মূল স্তম্ভগুলো, এর পরেও আমরা দেখেছি এর জন্য কিন্তু আমরা অনেকাংশে গুডউইনের কাছে ঋণী। কারণ গুডউইন খুব বেশি দিন সেবা করার সুযোগ পেয়েছেন তা নয়, কিন্তু ওই যে সময়টা, অন্য জায়গায় এরকম বলা হয়েছে 1895 ডিসেম্বরে তিনি এসে পড়লেন। 96 সালটা ছিল গিয়ে স্বামীজির বক্তৃতায়, যারা গবেষক নিয়ে দেখেছেন, তারা দেখেছেন 1896 হলো গিয়ে স্বামীজি যেন তার প্রচারের শিখর স্পর্শ করেছিলেন। এত বক্তৃতা, এত পরিশ্রম তিনি করেছেন। স্বামীজি কখনো মজা করে বলেছিলেন যে আমি নেহাত মোটাসোটা লোক দেখে, রোগা লোক হলে কবেই মরে যেত। হ্যাঁ, সেই সময়ে এত তাকে করতে হয়েছে। আর আমাদের কিন্তু মনে রাখতে হবে, স্বামীজির যদি পরিশ্রম থাকে, গুরুইনের তার পরিশ্রম সমানুপাতে এখানে বেড়েছে। কীরকম? ধরা যাক আমরা ইচ্ছা করে তখন এই প্রশ্নগুলো তুললাম সকালে 11টার সময় আর রাতে 8টার সময়। 11টার সময় তিনি প্রথমে শ্রুতিলিপি নেবেন, তারপরে সেগুলোকে টাইপ করবেন। টাইপ করে তিনি পাঠিয়ে দেবেন ওই স্বামীজি এবং মিস ওয়ার্ল্ডের কাছে। তারা সেটা তখন দেখবেন। সেটি রেডি হলে পরে চলে যাবে। সে সময় তখন ব্রহ্মবাদীর নতুন পত্রিকা বেরোচ্ছে মাদ্রাজে, তার কাছে তাকে পাঠিয়ে দেওয়া হবে। তো যাতে পরের দিনকে বা সেই মাসে স্বামীজির, কারণ তারা তো তখন লেখা খুঁজছে, ভালো লেখা খুঁজছে, তো স্বামীজির লেখাগুলো যেন সেখানে ছাপানো যেতে পারে। আর এইভাবে ওই 8টারটা আবার ওই রকম 8টা এবং 11টার মাঝখানের সময়, তাহলে 8টার লেকচার এভাবে করছেন, 11টা এবং 8টার মাঝখানে 11টা লেকচার করছেন। হ্যাঁ, তো স্বামীজি ওয়ার্ল্ডও দেখে দিলে পরে তখন সেটা পুস্তিকা আকারে প্রকাশের জন্য চলে যাচ্ছে অল্প, যাতে পরবর্তী দিন, আগের দিন বলা হচ্ছিল পরের দিন এসে যারা আসবেন ক্লাস করতে, তারা ততক্ষণে 10 সেন্ট এই দামে ওই আগের পুস্তিকাটি পেয়ে যাবেন। তো এই রকম তাদের সময় গেছে। যাই হোক, তো নিউ ইয়র্কে বক্তৃতা আমরা যেহেতু এগোতেই হবে, আমরা একটু ছুঁয়ে যাই। এ হলো কি তার একটু পরিশ্রমের কথা সামান্য একটু বলা হলো, এটা তার বক্তৃতা সংরক্ষণের ক্ষেত্রে। এরপরে এই তো নিউ ইয়র্কে তিনি আসলেন, এরপরে তাদেরকে দেখতে পাই তারা এসে গেছেন ডেট্রয়েটে। ডেট্রয়েটে এসে এটি স্বামীজির তার পাশ্চাত্য বাসে যে সকল জায়গা থেকে চরম বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল, এই ডেট্রয়েট যে পর্ব আপনারা তার জীবনী থেকে পড়ে নিতে পারেন। তাকে খুব বাধার সম্মুখীন হতে হয়েছে। আর ঠিক এই সময় আমরা যেন স্বামীজির মহত্ব আমরা দেখতে পেয়েছি। তো তিনি বলেছেন এখানে স্বামীজির নামে কুৎসা রটনা হয়েছে। আসলে কৃপানন্দের এর পিছনে একটু ভূমিকা রয়েছে। কৃপানন্দ স্বামীজিকে খুব ভালোবাসতেন, কিন্তু তিনি একটা ভুল করে ফেলেছিলেন। সেটা হলো কি, স্বামীজি যে আসছেন এটা
বিভিন্ন সংবাদপত্রে তারা খবর দিয়ে দিয়েছিলেন। কিন্তু স্বামীজির ইচ্ছা ছিল বিশেষত নিউ ইয়র্কের ওই পরিশ্রমের পর এখানে একান্ত নিরিবিলি বাস করতেন, আর এখানেই থাকতেন ওই যে মিসেস ফাঙ্কি, তারপর পরবর্তীকালে সিস্টার ক্রিস্টিন, এদের সঙ্গে তিনি একান্ত, যারা উৎসুক তাদেরকে তিনি শুধু ধর্ম উপদেশ দেবেন। কিন্তু কৃপানন্দ ওইটি করার পরে হলো কি, এইটি হলো গোঁড়া যারা খ্রিস্টান তাদের জায়গা, এবং তাদের পক্ষ ধরে অনেক সংবাদপত্র রয়েছে। তো এরা এসে অযথা সেখানে এসে বিষোদ্গার করতে সৃষ্ট, মানে একটা যেন লড়াইয়ের পরিবেশ তৈরি হয়ে গেল। তো এখানে স্বামীজির চিঠিপত্রগুলো পড়লে পরে দেখতে পাই স্বামীজির মহত্ব। তিনি বলছেন, তার নামে যে কুৎসার কথা হচ্ছে না, স্বামীজি কোনো কিন্তু প্রতিবাদ করছেন না, বলছেন আত্মরক্ষা সন্ন্যাসীর ধর্ম নয়। বড় কথা বলছেন, এটা বলবেই। কিন্তু কখনো কখনো ঘনিষ্ঠ মহলে তিনি উদ্বেগ প্রকাশ করতেন, বলতেন আমার বৃদ্ধা মা এখনও বেঁচে আছেন। এই কুৎসা মিথ্যা কথাগুলি যখন যদি তার কানে গিয়ে পৌঁছয়, কত না তার কষ্ট হবে। তো যাই হোক, এই জন্য এই যে পর্বটি একটি বিশেষ স্থান স্বামীজির জীবনে অধিকার করে আমরা দেখতে পাই। তো যাই হোক, এই কৃপানন্দের কথা একটু বলি। তো কৃপানন্দ এই ধরনের কিছু কিছু ডিসিশান নিচ্ছিলেন, এমন কিছু কাজ করছিলেন যেটি কিন্তু এই যে সদ্যজাত বেদান্ত আন্দোলন এর পক্ষে খুব ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছিল। আর সবথেকে বড় কথা, ওই গুডউইনের সঙ্গে খুব সমস্যা হচ্ছিল। গুডউইন হলেন মিসেস বুল এর খুব অনুগামী। মিসেস বুল থাকতেন বোস্টনে, এটা বলা হচ্ছে। নিউ ইয়র্কের কথা আগে বলা হলো, তারপরে ডেট্রয়েটের কথা একটু বলা হলো। তো এই তাকে স্বামীজি বলতেন ধীরা মাতা। আর ইদানিংকালে একটি সুন্দর বইও বেরিয়েছে, সেন্ট সারা এই নামে। যারা আগ্রহী তারা চোখ বুলিয়ে নিতে পারেন। স্বামীজি এই ধীরা মাতা তিনি খুব ভরসা করতেন তার এই বুদ্ধির জন্য, ধীর স্থির। তার মিসেস সারাবুলের কথা বলতে অনেক সময় চলে যায়। তো যাই হোক, মোট কথা অত্যন্ত বিচক্ষণ একজন বিদুষী মহিলা, আর তাকে মা বলে ডাকতেন স্বামীজি। আর তিনিও একদম সন্তানের মতন তাকে দেখতেন, তাকে কখনো আগলাতেন, এবং সেই আগলানো কখনো কখনো আবার একটু বাড়াবাড়ি রকমেও হতো, তাই নিয়ে অনেক রকম ঘটনাও ঘটতো। তো যাই হোক, এই সময় আমরা দেখতে পাই আস্তে আস্তে এই কৃপানন্দ আস্তে আস্তে সরে যাচ্ছেন। তার মনে যেন ঈর্ষার জন্ম হচ্ছে গুডউইনের প্রতি, তিনি আস্তে আস্তে সরে যাচ্ছেন। কিন্তু স্বামীজির তার প্রতি ভালোবাসা খুব রয়েছে। আমরা দেখতে পাই যে তিনি স্বামীজি চিঠি লিখছেন ওই গুডউইনকে, যাতে উভয়ের যেন এই প্রতিদ্বন্দ্বিতার ভাব, ঈর্ষার ভাব যেন কেটে যায়। তিনি লিখছেন যে আমার মন কয়েকদিন থেকেই যেন খারাপ হয়ে রয়েছে, নিশ্চয়ই কৃপানন্দের কিছু হয়েছে, তুমি একটু খোঁজ নিও, সে যাই করুক সে আমার সন্তান। তো এই চিঠি পেয়ে গুডউইন নিশ্চয়ই অভিভূত হয়ে পড়েছিলেন। গুডউইন বুঝতে পারলেন তিনিও যেন যেমন স্বামীজির সন্তান, ঠিক তেমনি কৃপানন্দ যেমনই হন, তিনি বর্তমানে যেমন আচরণ করুন না কেন, তিনিও স্বামীজির সন্তান। যাই হোক, এরপরে তারা চলে গেলেন বোস্টনে। ডেট্রয়েটের পরে বোস্টনে গেলেন। বোস্টনে গিয়ে স্বামীজি তার আকাঙ্ক্ষিত পরিবেশটি খুঁজে পেলেন। এখানে সারাবুল রয়েছেন, বিচক্ষণ তার ভদ্রমহিলা। তিনি সত্যি সত্যি এখানে একান্তবাসের জন্যই তিনি বন্দোবস্ত করলেন। যারা খুব আগ্রহী হবে, উৎসুক, যারা বেদান্ত সম্বন্ধে জানতে চায়, তারাই এখানে উপস্থিত হলেন, এবং স্বামীজি এখানে এসে তার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তো এইখানে আমরা গুডউইনের আরেকটি দিক আমরা খুঁজে পাই। তিনি আগেই বলা হয়েছে যে মিসেস বুল এবং গুডউইন এদের মধ্যে খুব ভালো সুন্দর একটা সম্পর্ক ছিল। তো সেই সময় রাজযোগ প্রকাশ নিয়ে, রাজযোগ এটি খুব জনপ্রিয় হয়েছিল সে সময়। আপনারা জানবেন যে পরবর্তীকালে লিও টলস্টয় উচ্চ প্রশংসা করছেন, মানে তিনি যে পরবর্তীকালে ভারত সম্বন্ধে আগ্রহী হয়ে পড়লেন, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য নিয়ে আগ্রহী হয়ে পড়লেন, এর অন্যতম প্রধান কারণ হল রাজযোগ। কারণ এর আগে এর উপরে এই ধরনের বই কেউ কখনো, স্বামীজি এটা লেখেননি বলা তো ঠিক হবে কিনা জানি না। তো তার মূলত বক্তৃতা থেকে হয়েছিল। মৌখিক ক্লাস নোট মিস ওয়ার্ল্ডো তিনি নিতেন। তো এই মৌখিক ক্লাস এবং স্বামী যেগুলো বক্তাদের উদ্দেশ্যে বলতেন, সবগুলো মিলিয়ে এই বইটা তৈরি হয়েছিল। তার সঙ্গে যে পাতঞ্জল যোগসূত্র, তার সহজ সরল ব্যাখ্যা করে ওই বইটি তৈরি হলো। তো এইটি নিয়ে একটু সমস্যা হয়েছিল। সেটি হলো ইংল্যান্ডে
ইটি স্টার্ডি ছিলেন, তিনিও স্বামীজির অনুরাগী। তো কিন্তু মূল পরিশ্রমটা করেছিলেন নিউ ইয়র্কের ভক্তরা। তো এই নিউ ইয়র্কের ভক্তরা মানে মিস ওয়ার্ল্ডও এরা সব করেছিলেন। আর ওখানে স্টার্ডির পক্ষে পরবর্তীকালে দেখা গেল যে মিসেস বুল বলছেন না, এটি ইংল্যান্ড থেকেই প্রকাশিত হোক। সেখানে কি হবে যে সে আমলে লংম্যানস এখনও সম্ভবত রয়েছে প্রসিদ্ধ সে সময় প্রকাশনা সংস্থা, তারা যদি এটা ছাপানোর যদি বন্দোবস্ত করে তাহলে বহু লোকের কাছে গিয়ে পৌঁছবে, কারণ সেই প্ল্যাটফর্মটা পাওয়া যাচ্ছে। তো এই নিয়ে একটুখানি মতবিরোধ, সাময়িক মতবিরোধ তৈরি হয়। এই কথাগুলো এই কারণে বলা, একটা ছোট্ট ঘটনা বলার জন্য। সেটি হলো কি, আমরা দেখতে পাচ্ছি এই সময় স্বামীজি ওই স্টার্ডিকে একটা বিশেষ নির্দেশ দিয়ে একটা তার বার্তা যাতে পাঠান, সেটা গুডউইনের খুব ইচ্ছা। গুডউইন ও মিসেস বুল চান যে স্বামীজিরা তার বার্তা পাঠান, যে তাকে কিছু একটা নির্দেশ দিয়ে। তো স্বামীজি সেটাতে খুব একটা ইচ্ছা ছিল না। তো তাকে না বলে এই স্বামীজির নামে সেই নির্দেশ দিয়ে এই মিসেস বুল, এবং মিসেস বুলের নিশ্চয়ই তার পিছনে একটা সদর্থক ভূমিকা ছিল, গুডউইন পাঠিয়ে দেন স্বামীজির নামে, যেন স্বামীজি পাঠাচ্ছেন নির্দেশটা। তো পরবর্তীকালে গবেষিকারা, যারা গবেষক, বিশেষ করে গবেষিকা বললেও ভুল হবে না, যে আমাদের সিস্টার গার্গী, তিনি লিখছেন পরবর্তীকালে, মানে পরবর্তী ঘটনা পরম্পরা বিচার করলে দেখা যায় ওটা একদম ঠিক ডিসিশান ছিল। কিন্তু স্বামীজির ঠিক খুব একটা ইচ্ছা ছিল না। তো এইখানে তারা লিখছেন যে এই যে যদিও স্বামীজির প্রতি তার অগাধ নিষ্ঠা ছিল, শ্রদ্ধা ছিল, কিন্তু কখনো কখনো তারা কিন্তু অন্যরকম আচরণ করতেও পশ্চাৎপদ হতেন না। তো এগুলো কি, এটা খুব খুব একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু এগুলো বোঝা একটু আমাদেরকে শ্রদ্ধা সহকারে এই কথাগুলো ভাবলে ভালো। তো আমরা পরেও দেখব স্বামীজির ঐশ্বরিক যে সত্তা, তার প্রতি তার অগাধ ভক্তি ছিল, কোনো সন্দেহ নেই। কোথাও কোথাও এরকম উৎফুল্ল হয়ে স্বামীজি অসাধারণ বক্তৃতা দিয়েছেন, ভিড় হয়ে এসেছে, মানে এই গোটা ক্লাসরুম ভরে গেছে, বাইরে পর্যন্ত জায়গা নেই, সিঁড়ি সব ভরে গেছে। উৎফুল্ল হয়ে গুডউইন লিখছেন, তাকে যদি আমি স্বয়ং যীশুখ্রিস্ট হিসাবে ভাবি, আমি কি খুব ভুল বলবো? হ্যাঁ, তো তিনি খ্রিস্টান হয়েও তিনি এরকম রাখছেন, কিন্তু তার যে মানবিক যে দিকটা, সেই সঙ্গে কিন্তু তাদের কখনো কখনো সমস্যা হয়েছে। তো আমরা মাঝে মাঝে বলি নরলীলা নরবধ, এগুলো হয়। আমরা মায়ের জীবনেও দেখতে পাই, পরমেশ্বরানন্দ যেরকম একটা ঘটনা রয়েছে, ওই আমোদর থেকে জল আনা নিয়ে। তো মায়ের ইচ্ছা নয় যে আমোদর থেকে জলটা আনেন, আর পরমেশ্বরানন্দ দেখছেন আমোদরের সে সময় একটু বালিটা সরিয়ে খুব ভালো জল আছে, ঠান্ডা জল আছে। তো মা খুব না করছেন, বলছেন তুমি একদম আনবে না, তবু আনছেন পরমেশ্বরানন্দজি, কারণ তিনি দেখেছেন আড়াল থেকে মা ওই জলটা খান আর কখনো ঠাকুরের পুজোতেও লাগান। হ্যাঁ, তো পরবর্তীকালে বলে, মা আমি তো দেখেছি তুমি এটা ব্যবহার করো, তবু কেন আমাকে না করছো? তখন মা বলছেন, বাবা এত দূরে যাবে, সেখান থেকে আবার জলটা নিয়ে আসবে, আমার তো খুব কষ্ট হয়। মানে তিনি মায়ের দিক থেকে বলছেন যে সন্তান বয়ে নিয়ে আসবে, এটা তার খুব কষ্ট, এই জন্য বকছেন উপর থেকে। হ্যাঁ, তো এইরকম সব আছে। যাই হোক, তো আমরা আরও দেখেছি স্বামীজিরও চরিত্র একটু একটু বোঝা যায়। স্বামীজি নিজেরই অর্থকষ্ট, সে সময় গুডউইনের একটা চিঠিতে পাওয়া যায় যে স্বামীজি সম্বন্ধে যেন অভিযোগ করছেন মিসেস বুলের কাছে, স্বামীজি বড় বেহিসাবি খরচা করেন। হ্যাঁ, আর বেহিসাবি খরচা মানে কি, বদান্যতা, দান করেন একে ওকে, যারা যারা তার কাছে আসে, কীরকম সেই পরিমাণটা বলছেন, $300 পর্যন্ত তিনি এরকম খরচা করেছেন। তো পরবর্তী ব্রজপ্রাণাজি তিনি লিখছেন, আমেরিকান তিনি, হ্যাঁ, তিনি লিখছেন সে সময়ে কারো কারো সারা বছরে মানে উপার্জন $300 হতো না। হ্যাঁ, স্বামীজি এরকম মানে পেয়েছেন, কেউ হয়তো তার কাছে সাহায্য প্রার্থনা করেছেন, তিনি দিয়ে দিয়েছেন। এরকম একটা ঘটনা, এটা খুব ছোট ঘটনা, কিন্তু স্বামীজির যে এই স্বভাব ছিল বহু তার দৃষ্টান্ত আছে, বিদেশেও ছিল। হ্যাঁ, তো একদিন গুডউইন লিখছেন তার চিঠিতে যে স্বামীজি আর আমি স্টেশনের দিক থেকে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম একটা ছেলে, ছোট ছেলে, সে ছুটে এসে স্বামীজির হাতটা, মানে ওদেশীয় ছেলে, এসে স্বামীজির হাতের মধ্যে মাথাটা ঘষছে। কী হলো বলে, তুমি আমাকে চিনতে পারছো? আর কি বলছে যে তখন গুডউইন শুনলেন কবে দেখেছেন এই দুটো ছেলে, ছোট ছোট ছেলে, নিজেদের মধ্যে মারপিট করছিল। তো স্বামীজি দুজনের মারপিট থামিয়েছেন, দুজনকে এক পেনি করে দিয়েছেন। তো খুব তাদের অবস্থা খুব খারাপ। সেই যে ছেলেটি, সে এসে তার কৃতজ্ঞতা প্রকাশ করছে।
তো ওই স্বামীজির কিন্তু এই ব্যাপারটির দিকে তিনি অভিযোগ করছেন। তো যাই হোক, এইরকম আমরা দেখতে পাই গুডউইন কখনো কখনো কিন্তু স্বামীজির ইচ্ছার বিরুদ্ধে গিয়েও স্বামীজির সেবা করেছেন, কিন্তু তার সেবার জন্যই করেছেন। আর এটা আমাদের স্বামীজিকেও কিন্তু পরবর্তীকালে স্বামীজির কথাকেও কিন্তু এটা সাপোর্ট করে, সমর্থন করে। স্বামীজি এক জায়গায় স্বামীজির কথা নয়, মায়ের কথা, তো সেখানে মিসেস বুল একবার মায়ের সঙ্গে কথা হচ্ছে যে গুরুর প্রতি আনুগত্য প্রসঙ্গে। তো সেখানে কিন্তু মা একটা অদ্ভুত কথা বলেছিলেন পারমার্থিক ব্যাপারে গুরুর কথাই শেষ কথা, কিন্তু বৈষয়িক ব্যাপারে তখন কিন্তু একটু বিচার করে নিতে হবে। এটা মাই বলতে পারতেন এরকম কথা, হ্যাঁ, মানে পারমার্থিক ব্যাপারে শেষ কথা, কিন্তু বৈষয়িক যখন ব্যাপার হবে তখন কিন্তু একটু বিচার করে দেবে। তো এটা অনুমোদিত। যাই হোক, এবার আমরা দেখতে পাই স্বামীজি তখন চলে এলেন, বোস্টনের কথা হচ্ছিল সারাবুলের কাছে। তারপরে স্বামীজি চলে আসছেন শিকাগোতে। গুডউইন আরও 10 দিন মিসেস বুলের কাছে থেকে গেলেন। এই সময় উভয়ের মধ্যে যে প্রগাঢ় বন্ধুত্ব মানে মাতৃসদৃশ, মানে কিন্তু বিদেশের কথা, যে উভয়ের মধ্যে গভীর একটা যে সম্পর্ক গড়ে ওঠে, যেন ওই ডান হাতের মতন পরিণত হন মিসেস বুলের গুডউইন। তো যাই হোক, এই সময় দেখতে পাই ওই একই রকম ঘটনা, যে স্বামীজি গেছেন শিকাগোতে, চলে গেলেন। তাহলে আর কি কথা হলো যে উভয়ই ফিরে আসবেন নিউ ইয়র্কে। স্বামীজি চলে গেলেন শিকাগো হয়ে নিউ ইয়র্কে পৌঁছবেন, এবং এখানে 10 দিন কাটিয়ে গুডউইন চলে যাবে নিউ ইয়র্কে, এবং ক্লাস শুরু হয়ে যাবে। আর ওখানে অনুষ্ঠান সূচি বেরিয়ে গেল যে অমুক তারিখে এই লেকচার হবে, অমুক তারিখে সমস্ত ছাপানো হয়। মিসেস ওয়াল্ডার সব করলেন। এইদিকে স্বামীজি তিনি গুডউইন ফিরে আসলেন, নিউ ইয়র্কে পৌঁছে গেলেন 10 দিন পর। এসে দেখলেন স্বামীজির আসার নামটি নেই, তিনি তখন শিকাগোতে রয়েছেন। তো তখন এই যে বলছি যে সেবা কতভাবে যে করতে হয়, তো তিনি তখন সরাসরি স্বামীজিকে না বলে তাদের বাড়িতে তার বার্তা পাঠালেন যে এখানে সমস্ত অনুষ্ঠান সূচি তৈরি হয়ে গেছে, আপনারা স্বামীজিকে একটু পাঠিয়ে দিন এইখানটা, নাহলে অনুষ্ঠান শুরু হবে, মানে অনুষ্ঠান সূচি যে সেই মতো শুরু করতে পারবো না, এরকম। তো যাই হোক, এইসব সারা হলো। আর এই নিউ ইয়র্কে এসেই আমরা দেখতে পারলাম যে কৃপানন্দ তিনি সঙ্গে তার সমস্যা হচ্ছে গুডউইনের। তখন কয়েকদিন কাজ চলার পর তিনি তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন। গুডউইনকে তিনি ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন। তো কয়েকদিন পরে স্বামীজিও সেইখানে গিয়ে উপস্থিত হলেন ইংল্যান্ডে, নিউ ইয়র্কের কাজকর্ম শেষে কদিন পর। আর এটি হলো লেডি মার্গেসনের 5 তলা একটি বাড়ি, তার চিলেকোঠায় থাকতেন গুডউইন। তো এই সময়কার কতগুলি চমৎকার বর্ণনা আমরা পাই। এগুলি মানে গুডউইন চরিত্র খুব সুন্দর উন্মোচন করে। আর কারণ কি, এগুলো যারা রেকর্ড করলেন তিনি উপস্থিত হয়ে গেছেন, তিনি মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির ভাই। তিনি ওকালতি পড়ার জন্য সেখানে গিয়েছিলেন। আর এই মার্গেসনের বাড়ি মানে কি, মার্গেসন তখন বাইরে বেড়াতে গিয়েছিলেন, তখন তার বাড়িতে এই ইটি স্টার্ডি, শারদানন্দজি মহারাজ, মহেন্দ্রনাথ দত্ত, গুডউইন এবং স্বামীজি উপস্থিত। আর কোথায় থাকছেন, একদম চিলেকোঠায় গুডউইনের থাকার বন্দোবস্ত। সেই চিলেকোঠাটা কীরকম, একটা ঢালু, দুপাশটা ছাদটা ঢালু হয়ে এসেছে, মাঝখানটায় শুধুমাত্র দাঁড়ানো যেত। তিনি কিন্তু গুডউইনে তাতে কোনো অভিযোগ নেই, মানে মাঝখানটা যেহেতু ছাদটা একটু উঁচু আছে সেখানে তিনি এখন দাঁড়াতে পারতেন, কিন্তু তার ধারগুলোতে দাঁড়ানোর কোনো মানে উপায় ছিল না। তো যাই হোক, কিন্তু গুডউইন তার নিয়ে কোনো অভিযোগ ছিল না, এই নিয়ে তার কোনো মাথা ব্যথাও নেই, কারণ স্বামীজি যে আছেন তার সান্নিধ্যেই তিনি সুখ পাচ্ছেন। ঘরের ভালো মন্দ নিয়ে তিনি অত ভাবনা চিন্তা করবার লোকই নন। স্বামীজির সঙ্গে থাকা মানেই অন্তহীন কর্মতৎপরতা, ঘূর্ণিবার্তায় পাক খাওয়া। আর যখন কাজকর্ম থাকতো না তখনই এটি সেন্ট জর্জেস রোডের এই বাড়িটি অদম্য জীবনী শক্তি স্পন্দিত হতো। এই স্বামীজির এটি বৈশিষ্ট্য। স্বামীর সঙ্গে থাকা যারা একবার থেকেছেন তারা কখনো ভুলতে পারেননি। বলতেন বেলুড় মঠের কথা এরকম আছে, স্বামীজি বেলুড় মঠে আছেন, মঠের গেট থেকে টের পাওয়া যেত স্বামীজি আছেন, গোটা মঠ জমজম করছে। হ্যাঁ, এই হলো স্বামীজির ব্যাপার। তো এই সময়টাই দেখতে পাই গুডউইনের সম্ভবত স্বামীজির সঙ্গে সবথেকে যদি বলি সুখের দিন, তাহলেও ভুল হয় না, কারণ পরবর্তীকালে এত অন্তরঙ্গভাবে তিনি স্বামীজিকে আর কখনো পাননি। তো এই সময় তিনি রাজার মতো সন্ন্যাসীকে যেমন দেখেছিলেন, ঠিক একই সঙ্গে দেখতে পেয়েছিলেন যে প্রশান্ত অন্তর্মনা সরল এক সন্ন্যাসী, আবার একটা চঞ্চল বালক যেন।
সব দিকটি তার চোখে এইসব ধরা পড়েছিল। সকালবেলা প্রাতরাশের পরে গুডউইন এবং শারদানন্দজি সঙ্গে বসে স্বামীজি গল্প করতেন। গুডউইন, শারদানন্দজি এবং স্বামীজি গল্প করতেন। তো মহেন্দ্র দত্ত লিখছেন, চার দেওয়ালের চৌহদ্দির মধ্যে হেন বিষয় নেই যা নিয়ে তাদের মধ্যে কথা হতো না। তো ওই সকল স্মৃতিকথা নিয়েই পরবর্তীকালে প্রকাশিত হয়েছে লন্ডনে স্বামী বিবেকানন্দ বইটি, এবং মহেন্দ্রনাথ বইটা উৎসর্গ করেছিলেন গুডউইনেরই নামে। মহেন্দ্রনাথ তখন বলছেন, স্বামীজির সঙ্গে যখন গুডউইনের প্রথম দেখা তখন আসলে তার বয়স 23-24 বছর, কিন্তু বরাবর কষ্ট এবং উদ্বেগে তিনি বড় হয়েছিলেন বলে তার বয়স 35-36 বলে মনে হতো। কিন্তু তার স্বভাবটি ছিল বড় সরল ও মধুর। ঝগড়া করতে খুব ভালোবাসতেন। কারোর সঙ্গে ঝগড়া না করতে পারলে তার মন সুস্থ থাকতো না। রাজনীতি নিয়ে আলোচনা করতে চাইলে গুডউইন বাড়ির অপরাপর বাসিন্দাদের সঙ্গে তা নিয়ে তর্ক করার প্রচুর সুযোগ পেতেন। স্বামীজির সঙ্গে কলহ করার ইচ্ছা না থাকলেও রাজনৈতিক আলোচনায় অহরহ অনিবার্যভাবেই তর্ক বিতর্ক এসে যেত। গুডউইনের মজার দিক একটি ছিল, তিনি খুব সমাজতান্ত্রিক মনোভাবাপন্ন ছিলেন, গণতান্ত্রিক ছিল তার মানসিকতা, এবং সে আমলের যেটি গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রত্যেক লোকের জন্য একটি ভোট, সে সময় সেটি যথেষ্ট আধুনিক ব্যাপার। তো তিনি বিশ্বাস করতেন সকল মানুষ সমান। কাজেই হাউস অফ লর্ডস, এই যে যেন যারা অভিজাতদের নিয়ে একটি আলাদা একটা সংগঠন, এটা তিনি মনে প্রাণে অবলুপ্তি চাইতেন। তিনি চাইতেন সব মানুষই সমান। তো মহেন্দ্রনাথ একটা স্মৃতিচারণা করেছেন, এতে কৌতুকই আসে। মুখে তিনি খুব বিশ্বাস করতেন, কিন্তু ভেতরে ভেতরে বলা খুব মুশকিল। বলছেন, একদিনকে খুব এরকম আলোচনা চলছে, পরদিন সকালবেলা 9টার সময় একটা গ্রাম্য লোক মজুরের বুট পায়ে নিয়ে দরজায় ধাক্কা মারল। গুডউইনের সঙ্গে বর্তমান লেখক দরজার কাছে গেলেন। গুডউইন তার সঙ্গে সদর দরজায় কথা বলে তাকে বিদায় করে দিলেন। মানে ভদ্রতা, ব্রিটিশদের ওদের ভদ্রতা কিন্তু খুব লক্ষণীয়। ঘরে এসে বসায় কথা বলে, কিন্তু তাকে ঘরে নেই, ওই গেটের বাইরেই কথা বলে তাকে বিদায় করে দিল। মহেন্দ্রনাথ বললেন, ওকে বাড়ির ভিতর আনলে না কেন? গুডউইন বলল, হি বিলংস টু এ লেবারিং ক্লাস। হ্যাঁ, অর্থাৎ মুটে শ্রেণীর লোক, ভদ্রলোকের বাড়িতে ঢুকতে দেওয়া যায় না। বিচিত্রতার ব্যাপার। আবার আরও আছে এরকম, সগর্বে ওই বললাম সমাজতান্ত্রিক দর্শনের কথা বলতেন, কিন্তু মনে প্রাণ ছিলেন একেবারে আবেগপ্রবণ ইংরেজ। ওই রাজার প্রতি খুব আনুগত্য। তো মহেন্দ্রনাথে লিখছেন, 7ম এডওয়ার্ড তখন যুবরাজ, ওয়েলসের যুবরাজ। তার পার্সিমন বলে একটা ঘোড়া ডার্বি রেসে একটা বাজি জিতেছে। ইংল্যান্ড রেস খেলার দেশ। গুডউইন একে যুবরাজের ঘোড়া জিতেছে, তাই খুব হইচই পড়ে গেছে। সকলেরই খুব আহ্লাদ, গোটা দেশ জুড়ে খুব আহ্লাদ। গুডউইন উত্তেজিত হয়ে নানাভাবে ঘোড়দৌড়ের কথা বলছেন, তার ভারী আমোদ। তিনি ঘোড়দৌড়ের নানা কথা বলছেন, কিন্তু স্বামীজি, বর্তমান লেখক ও শারদানন্দ স্বামীর সেসব কথা ভালো লাগছে না। কিন্তু গুডউইন যতই উত্তেজিত হইয়া নানা রকম কথা বলিতেছিলেন ও বহুবার পার্সিমন কথাটি উচ্চারণ করিতেছিলেন। স্বামীজি পায়চারি করিতে করিতে নানা রকম মুখভঙ্গি করিয়া ঠাট্টার ছলে সবে পার্সিমন কথাটি বলিতে যাইতেছিলেন, এমন সময় গুডউইন স্বামীজির কাছে গিয়া নতজানু হইয়া জোড়হাত করিয়া বসিলেন। মানে স্বামী তখন উঠে দাঁড়িয়েছেন, বারবার ওই কথা চলছে তো আর ভালো লাগছে না। তিনি যেই মুখে পার্সিমন উচ্চারণ করেছেন, গুডউইন সমস্যা বুঝে গেছেন, তিনি স্বামীজিকে চেনেন তো, মানে এরপরে ওই নিয়ে তিনি তুলোধনা করবেন সব কথা। তো সেই সব বুঝেই তিনি আগেই হাঁটু গেড়ে হাত জোর করে বসে গেছেন। কি বলছেন স্বামীজি, বেচারি গুডউইনকে ঠাট্টা তামাশা গাল মন্দ যা কিছু করতে হয় করুন, কারণ বেচারি গুডউইন আপনার শিষ্য, আপনার ভৃত্য, কিন্তু রাজপরিবারের উপর কিছু বলবেন না। এটা এদেশে বড় দূষণীয় মনে করে, আপনি আমার উপর কৃপা করুন। তো আমরা পরবর্তী করে দেখতে পাই স্বামীজি এই তার যে এই স্বজাতি প্রীতি এবং খানিকটা অন্ধ স্বজাতি প্রীতি পরবর্তীকালে গুডউইনের ক্ষেত্রে সমস্যাই তৈরি করেছিল। হ্যাঁ, তার অশেষ ভালো গুণ ছিল। আমরা দেখতে পাই সিস্টার নিবেদিতাও প্রথম দিকে এরকম। তো স্বামীজির সঙ্গে সেই আলমোড়াতেই সে বিখ্যাত সেই সময়টা মানে বলছে ভাবের সংঘর্ষ চলছে, তাকে নতুনভাবে গড়ে তুলছেন স্বামীজি। তো গুডউইনের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি।
নানা কারণে সম্ভব হয়নি। তো যাই হোক, একদিনকে যেমন ইংরেজ ও চীনাদের যুদ্ধের কথা উঠেছে, গুডউইন বলতে লাগলো ইংরেজরা নিজের বীরত্বে তাদের বিরাট রাজ্য স্থাপন করেছে। হ্যাঁ, এটা ইংরেজদেরই কাজেই, তাদের গোটা পৃথিবী ভোগ করার মতো তাদের অধিকার এটি। তো স্বামীজি শুনেই তিনি জ্বলে উঠলেন, এক এক করে বলতে লাগলেন সে পুরানো দিনের ভারতীয়দের বীরত্বের কথা। আর স্বামীজির তো এসব পড়া ছিল আর কি, এদিকে বলছেন ইংল্যান্ডের ইতিহাসের কথা, ওদিকে বলছে ভারতের ইতিহাসের কথা। আর স্বামীজির হালকা পড়া ছিল না, তিনি মেগাস্থিনিস পড়েছেন, সেখান থেকেই বললেন। তার ছিল না মেগাস্থিনিস লেখা সে সময় প্রাচীন ভারতের কথা, এবং সে সময় তিনি জানেন পারস্য সম্রাট দারাউসের তার যে ওই সেনাবাহিনী বহু সংখ্যক ভারতীয় যোগদান করেছিল, এবং সেটাই অনেকে বলে অন্যতম কারণ আলেকজান্ডার পরবর্তীকালে এদের সঙ্গে লড়তে চেয়েছিলেন এই জন্য। তারপর তো পুরুর কথা আপনারা শুনেছেন। তো বললেন যে তারা কি করতে জানে ইংরেজরা, বড়জোর জুত চুরি করতে জানে, আর এদের হলো গিয়ে যে শিভালরি স্পিরিট হিন্দুদের। হ্যাঁ, তো আমরা তারা এদেশের ভারতীয়দের সম্পদ লুট করে সে নিজেদের শুধুমাত্র সমৃদ্ধি করেছে। ইদানিংকালে এই শেষ 10-15 বছর ধরে এই স্বামীজি কখন এগুলো সমস্ত দিকে উল্লেখ করেছিলেন, তখন ভারত পরাধীন। হ্যাঁ, তো এই আধুনিককালে তথ্যসহ সকলে এখন পরিবেশন করছেন যে কত টাকা যে ইংরেজরা এই দেশ থেকে লুট করেছে। তো এইসব রয়েছে। আর তোমরা রিপাবলিকের কথা বলো, মেগাস্থিনিস লিখেছে সে সময় ছোট ছোট গ্রামগুলি একটা ছিল রিপাবলিক, সেখানে আইন শৃঙ্খল ব্যবস্থা অত্যন্ত উন্নত শ্রেণীর ছিল। তো যাই হোক, আমরা দেখতে পাই যে গুডউইন মহারাজও এটি বলেছেন, গুডউইন তিনি তাকে ব্রহ্মচর্যে দীক্ষা দিয়েছিলেন স্বামীজি। তার ইচ্ছা ছিল যে পরবর্তীকালে কখন হয়তো কথা প্রসঙ্গ অথবা গুডউইনের হয়তো মনে একটা ইচ্ছা ছিল যে হয়তো তাকে তিনি সন্ন্যাসও পাবেন, সেই মতন করে তিনি চিঠিপত্র লিখতেন। এইভাবে ইংল্যান্ডের দিনগুলো চলছিল। নভেম্বর মাস নাগাদ 1896 সাল স্বামীজি আরেকটি যেন ভেতরে একটা বৃহত্তর কাজের তাগিদ অনুভব করতে শুরু করলেন। ভারতে প্রত্যাবর্তনের জন্য তার মন অস্থির হয়ে উঠল। তো গবেষকেরা দেখেছেন যে আসলে 1896 সালের শুরুতে ভারতে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, হয়তো সেটি স্বামীজিকে পীড়িত করত ভারতে ফিরে যাওয়ার জন্য। তো স্বামীজি এই দুর্ভিক্ষের মর্মান্তিক সংবাদ জানতে পেরে তিনি সঙ্গে সঙ্গে ত্রাণ তহবিলে টাকা পাঠিয়ে দিলেন, আর নিজেও মনে মনে প্রস্তুত হতে লাগলেন যে ভারতে প্রত্যাবর্তনের। সে সময় আমরা বললাম গুডউইনের কাছে আমরা অন্য কারণে কৃতজ্ঞ, কারণ সে সময় তার চিঠিপত্রের মাধ্যমে সেই মানে বেদান্তের যে বেদান্ত আন্দোলনের প্রারম্ভিক দিনের ঘটনা আমরা অনেক জানতে পাই। তো এর মধ্যে একটু মজার কথাও আছে। এই গুডউইন এবং স্বামীজির যে মহারাজ বললেন না, তিনি পুত্র সম আঘাত পেয়েছিলেন, খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো সেই চিঠিতে গুডউইন মিসেস বুলকে লিখছেন, এটা 8ই ডিসেম্বরের চিঠি। ওই বললাম যে পরবর্তীকালে তিনি যেন একটা বেদান্ত শিক্ষক রূপে তাকে স্বামীজি তৈরি করতে চান, এই হলো তার সেই সময়কার ভাষা। যাই হোক, স্বামী বলছেন, স্বামী মানে স্বামীজি বলছেন, রামকৃষ্ণের জন্মতিথিতে সমবেত 50,000 ভক্তের সামনে, এবং ব্র্যাকেটে লেখা আছে, গুডউইন এই কথাটাই লিখেছিলেন 50,000, ভাষণ দেওয়ার জন্য আমাকে হাজির করবেন। স্বামীজির মাথায় নতুন নতুন আইডিয়া ঘুরতো, তো এই ভারতে যাচ্ছেন, সামনে মার্চ মাসে পড়েছে ঠাকুরের তিথি পুজো, সেবার বোধ হয় এরকম সময় 4-5 বা 8ই মার্চ কোনো সময় যেন পড়েছিল। তো ওই জনসভা গুডউইনকে দিয়ে বক্তৃতা দেওয়া হবেন। তো গুডউইন সেটা শুনেই খুব উত্তেজিত। তো মিসেস বুলকে লিখছেন যে রামকৃষ্ণের জন্মতিথিতে 50,000 ভক্তের সামনে ভাষণ দেবার জন্য আমাকে হাজির করবেন, কিন্তু দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি স্বামী মাঝে মাঝে বড় অর্থহীন কথা বলেন। তিনি যে সকল সারগর্ভ কথা বলেন তারই সমপরিমাণে, বোধ হয় তার প্রতিষেধক হিসাবে ঠিক করতে হবে তা আমি নিজেই জানি না, তবে বুঝতে পারছি স্বামীর ইচ্ছা আমি সেখানে বক্তৃতা দিই। হ্যাঁ, বলছেন স্বামীজি মাঝে মাঝে এইরকম কথা, অর্থহীন কথা বলেন, মানে সেটা হয়তো সারগর্ভ কথা সমান সমানই হবে, দুটোকে পরস্পরের প্রতিষেধক হিসাবে। গুডউইনের এই চিঠি থেকেই আমরা দেখতে পাই স্বামীজির রাশিয়া, জাপান এবং চীনে বক্তৃতা দেওয়ার পরিকল্পনাও ছিল সে সময়, বিভিন্ন সময়। এখান থেকে পরবর্তীকালে আমাদের আশা হয় স্বামীজি তখনই বুঝতে পারতেন তার যে বাণী একদিন দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে। এইভাবে তারা আস্তে আস্তে
ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি ভারতে ফেরার জন্য তার সঙ্গে তখন রইলেন ক্যাপ্টেন সেভিয়ার এবং মিসেস সেভিয়ার। গুডউইন কয়েকদিন পরে তার সঙ্গে যোগদান দিলেন। তার ইচ্ছা ছিল, ওই খুব মাতৃভক্ত গুডউইন, ওই যে বাথ ইস্টনে তার মা আছেন, তার ইচ্ছা হলো তিনি মায়ের সঙ্গে একবার দেখা করে তারপরে আসবেন। আজকে মহাজের কথাতেও আমরা বুঝতে পারি যে এরপরে তার আর ফিরে আসা হয়নি ওখানে। তো তিনি দেখা করে তিনি ফিরলেন, ভারতবর্ষে এসে উপস্থিত হলেন। স্বামীজির প্রতি গুডউইনের এই যে মনোভাব, এই সময়কার চিঠিপত্রে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। স্বামীজি কলম্বোতে এসে নামলেন, তার অদ্ভুত তার ভারতবাসী যেরকম আনন্দের সঙ্গে তাকে গ্রহণ করলো, দেখে তার বুক ভরে গেল গর্বে। তিনি লিখে জানালেন যে স্বামীজি ওই সমুদ্র যাত্রার সময় স্বামীজি বলছেন যে তিনি বলেন, জগতে শহর বলতে দুটি, রোম আর দিল্লি। ছোট্ট ছোট্ট কথা, কিন্তু এখানে স্বামীজির যে মনোভাবটা খুব পরিষ্কার বোঝা যায়। তারপর তিনি লিখছেন, তারা পৌঁছেছেন 15ই জানুয়ারি সকাল 4টের সময় কলম্বোতে পৌঁছেন। নিরঞ্জনানন্দজি মহারাজ এসে তাদেরকে রিসিভ করলেন। সেই সময় লঞ্চের মতন বন্দোবস্ত ছিল, তারা রয়েছেন মূল জাহাজে, লঞ্চ করে গিয়ে তাদের আগে স্বাগত জানাচ্ছেন। তারপর স্বামীজি 2 ঘোড়ার টানাগাড়িতে উঠলেন, সঙ্গে গাঢ় লাল পোশাকে সজ্জিত কোচওয়ান। শহরের ভিতর দিয়ে আস্তে আস্তে ওই সিনামন গার্ডেন, সেখানে এগিয়ে চলল। ওখানে একটা নতুন বাড়ি আমাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। এই বাড়িতে আগে কেউ কখনো থাকেনি। স্বামীজি আসবেন মানে শিব আসবেন, এই হলো তাদের দৃষ্টি। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে তারা জয়ধ্বনি ওরকম দিচ্ছেন স্বামীজিকে দেখে, জয় জয় মহাদেব, বলো দেবাদিদেব কি জয়। হ্যাঁ, এই কথাগুলো রয়েছে। তো এই সকল কথাগুলো সব লিখছেন। তা বলছেন যে স্বামীজির সঙ্গে সঙ্গে আমাদেরও কিন্তু তারা অভ্যর্থ জানাতে ভুলল না। সবসময় আমাদের গায়ে গোলাপ জল ছিটানো হলো, চন্দন পরানো হলো। এক ভদ্রলোক চাইলেন একত্রে আমার ও স্বামীর মানে স্বামীজির ছবি তুলতে, যাতে তিনি স্বামীর সঙ্গে আমারও পুজো করতে পারেন। তো এই ভারতীয়দের এই অদ্ভুত বৈপরীত্য, আমরা একটু পরেই এই প্রসঙ্গে আসব। একদিক থেকে স্বামীজির সঙ্গে তার সেবক, মানে তিনিও যেন দেবের অনুচর, দেবানুচর, তাই তার ছবিও তার সঙ্গে থাকবে। ওরের দিকে আরেকটি ব্যাপার, আমরা একটু পরেই সেখানে আসব। তো আরেক জায়গায় লিখছেন যে এরপরে ভারতবর্ষে এসে তারা এসে উপস্থিত হলেন। পাম্বানে রামনাদের রাজা স্বয়ং এসে তাকে অভ্যর্থনা জানালেন। তার চোখে আনন্দাশ্রু, অশ্বের পরিবর্তে নিজের হাতে স্বামীজির গাড়ি টানতে সাহায্য করলেন। রামনাদে আনন্দের বাণ ডাকল, কামান গর্জে উঠল, মশাল জ্বলল, বাজি পুড়ল, দেশি এবং পাশ্চাত্য সঙ্গীত ধ্বনিত হলো। রাজকীয় পালকিতে উপবিষ্ট স্বামীজির সঙ্গে সঙ্গে চলল রাজার দেহরক্ষী। তুমুল আনন্দধ্বনি উঠল, হর হর মহাদেব। আমাদের স্বামীজির জন্য আমরা গর্ববোধ করছিলাম। ভারতের কাছে তিনি যে কতখানি তা বুঝতে পারছিলাম। সবাই বলছে পাশ্চাত্যে তার কাজের ফলে বিপুল আধ্যাত্মিক পুনরুজ্জীবন ঘটেছে। এ কিন্তু প্রত্যক্ষদর্শী রেকর্ড এই কথাগুলি। আবার বলছেন, এখানে সকলের চোখে তিনি অবতার। আপনার মনে পড়বে কৃষ্ণ বলেছেন, যখন পুণ্য ক্ষয়প্রাপ্ত হয় এবং পাপ বিস্তার লাভ করে, তখন আমি পুনরায় আবির্ভূত হয়ে জগৎ সংসার রক্ষা করি। সর্বত্র সকলে মনে করছে স্বামী স্বয়ং একজন অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। আমি মনে করি এর মধ্যে কিছুমাত্র ভুল নেই। তা না হলে তিনি যা এবং যেভাবে করছেন তা কখনোই করতে পারতেন না। তিনিও এই সময়ের উপরে উঠে তিনি বুঝতে পারছিলেন গুডউইন যে কি বড় একটা মানে আধ্যাত্মিক প্লাবন সে সময় তিনি সাক্ষী, উপস্থিত সে সময় তিনি পৃথিবীতে। গুডউইন এই জন্য তিনি গর্ববোধ করছেন। তো এইভাবে তিনি আস্তে আস্তে তারা কলকাতায় এসে উপস্থিত হলেন। কলম্বো থেকে 15ই জানুয়ারি যাত্রা, সেখান থেকে 31শে জানুয়ারি পাম্বান। আর তার যে মনে মনে সে বছর 5ই মার্চ পড়েছিল ঠাকুরের তিথি পুজো। তিনি লিখছেন যে স্বামীজি হয়তো সন্ন্যাসে দীক্ষা দেবেন 5ই মার্চ, কিন্তু সেটি পারতপক্ষে পরে আর হয়নি। 19শে ফেব্রুয়ারি তারা স্টিমারে করে বজবজে এসে পৌঁছলেন। এই কয়েকদিন আগেই এই ঘটনাগুলি ঘটে গেল। সেখান থেকে ট্রেনে করে শিয়ালদা। 7ই মার্চ দিলেন গুডউইন সেই তার বক্তৃতাটা।
এই যে কথা তিনি আগেই ভাবছিলেন ও দিলেন। আর পরে মজা করে বলছিলেন যে একদিকে খুব ভালো হচ্ছিল, মঠে খুব হইচই হচ্ছিল সে সময়, আমার গলার আওয়াজ বেশি কেউ শুনতে পায়নি। একদিকে ভালোই হয়েছে যে আমি তো অনেক ভুলভাল বলেছি, লোকে শুনতে পায়নি। হ্যাঁ, তো এইসব রয়েছে তার কথা। তো গুডউইন এসে তখন আলমবাজারে কিন্তু মঠ, তো আলমবাজারে আর স্বামীজি উঠেন গোপাল শীলের বাড়িতে। আলমবাজার মঠে এসে গুডউইন, আমরা কলম্বোতে বা পাম্বানে একটা ছবি দেখতে পাই, সম্ভবত কলম্বোতেই ছবি আছে, আমরা দেখতে পাচ্ছি গুডউইনের বাহ্যিক চেহারা বদলে গেছে। আগে তার সেই সুন্দর করে চুল আঁচড়ানো, আর সবথেকে বড় কথা মুখে সুদৃশ্য একটা গোঁফ, তিনি গোঁফ ছেটে ফেলেছেন ওই কলম্বোতে এসে। মানে তিনি মনে মনে ওই ব্রহ্মচর্য দীক্ষা নিয়েছেন, আস্তে আস্তে তিনি ওইভাবে, তার মনে হয়তো তখন এরকম একটা ইচ্ছে হচ্ছে যে আস্তে আস্তে তিনি সাধুর মতন এইভাবে বেশি থেকে যাবেন। কিন্তু পরে দেখতে পাই যে তার ওই যে বললাম যে বিশেষ ইউরোপীয় মেজাজ তাকে সেই সময়ে আপাত দৃষ্টিতে বাইরের দিক থেকে তাকে হয়তো ওই রকম তাকে সুযোগ দেয়নি, তিনি পাননি, সেই সুযোগটা তিনি পাননি। তো কিন্তু যাই হোক, তিনি তার নিজের পক্ষ থেকে চেষ্টা খুব করছেন। স্বামী বিরজানন্দজি সে সময় উপস্থিত রয়েছেন, তারা দেখতে পাচ্ছেন যে তিনি এসে দেখলেন যে এখানে সবাই মাটিতে বসে খায়, তিনি সবার সময় মাটিতে বসে খাওয়া শুরু করলেন, হাত দিয়ে খাচ্ছে, শুয়ে পড়লেন। তিনি সবাই, কারো নির্দিষ্ট বিছানা নেই, তিনিও সকল সাধুদের মতন কম্বল নিয়ে ওই বারান্দা বা দালানের ওখানে একটু পেতে শুয়ে পড়লেন। কিন্তু আস্তে দেখতে পাচ্ছি যে মহেন্দ্র দত্ত লিখছেন যে তার শরীরের উপর তার প্রভাব হতে শুরু করলো। এই যে তার অন্যরকম একটা আবহাওয়া, হ্যাঁ, সেটি কিন্তু তার শরীর বোধহয় সহ্য করতে লাগলো না। ফলে তার যে সবসময় যে একটা উচ্ছ্বাসপূর্ণ তার যে ভাব, যে মহারাজও বললেন এত কাজ এর মধ্যে সংস্কৃত থেকে শুরু করেছেন। তারপরে ওই এখানেও রয়েছে যে সকলকে জড়িয়ে ধরে মাঝে মাঝে গুডউইন বালকের মতো নাচতেন, গাইতেন। তার মুখে শঙ্কর শিব বোম ভোলা কলিটি বড়ই মধুর শোনাতো, তিনি প্রায়ই আমাকে জড়িয়ে ধরে ঘুরে ঘুরে নাচতেন। এটা অখণ্ডানন্দজি মহারাজ বলছেন। আবার রাজা মহারাজের সেই যে একটি স্মৃতি কথা, এটিও মহারাজ একটু বলেছেন যে আলমবাজার মঠে গুরু শিষ্য উভয়ে চললেন স্নান করতে। এত গুডউইন এত তৎপর, তো তিনি সব আগে নিয়ে পড়লেন গঙ্গায়। কীরকম সিঁড়ি, তারপর কাদা, তারপরে গঙ্গা। হ্যাঁ, এখন একটু দেখতে পাবেন এরকম। তো তিনি আগে এসে চট করে স্নান টান করে নিয়ে স্বামীজির আগে এসে উঠে পড়লেন, উঠে নিয়ে উপরে অপেক্ষা করছেন। আর স্বামীজি স্নান করে আস্তে আস্তে প্রথমে কাদা ভেঙে তারপরে সিঁড়িতে উঠলেন। পা ভর্তি কাদা, চটপট করে গিয়ে গুডউইন গিয়ে কমণ্ডল থেকে জল ঢেলে নিজের উত্তর দিয়ে পাটা মুছে দিলেন। হ্যাঁ, তো বললেন তার যে এত বাঙালি শিষ্য টিষ্য সকলে রয়েছে, কারো এই কথাটি প্রথমে মনে হয়নি, কিন্তু তড়িৎ গতিতে গুডউইন এটি করলেন। তিনি স্বামীজিকে সত্যি তিনি মানে মনে প্রাণে তিনি তাকে ভালোবাসতেন। এবং রাজা মহারাজ লিখছেন গুডউইনের কি গুরুভক্তি, এটি দেখবার এবং শেখবার বিশেষ জিনিস। আর মনে রাখতে হবে সে সময় পরাধীন ভারতবর্ষ, সামান্য একটা গোড়া, সামান্য হয়তো কর্মচারী, সেও উচ্চপদস্থ ভারতীয়র উপরে তার ছড়ি ঘোরাতে সে ভোলে না। গুডউইন এটি ছিল। যাই হোক, গুডউইন শত হলেও বললাম যে তার ভেতরেও যে স্বজাতি প্রীতি, এটি তাই কিন্তু পরবর্তীকালে একটু সমস্যা ফেলেছিল। আর শত হলো অন্য সংস্কৃতি থেকে তারা বড় এসেছেন, তো ভারতীয়দের সম্বন্ধেও তিনি কখনো কখনো লিখছেন যে তার মনোবেদনা, এদের 18 মাসে বছর। হ্যাঁ, এগুলো অতি সত্যি কথাই, একেবারে ভুলেন নয়। আর বলছেন এই এক জায়গায় রয়েছে, পরিষ্কার লিখছেন, লোকজন স্বামীজি প্রসঙ্গে লিখছেন, লোকজন তার পিছনে ছুটবে, হাজার কণ্ঠে জয় বিবেকানন্দ বলে চিৎকার করবে, এবং যখন তিনি বলবেন ভারতের ভগবান রয়েছে রান্নার হাঁড়িতে, দেশের ধর্মর আঁচে হেসেলে, তখন তারা তুমুল হর্ষধ্বনি করে তাকে অভিনন্দন জানাবে। আমরা এখনও দেখতে পাই খাদ্যাখাদ্য বিচার হলো গিয়ে প্রথম প্রশ্ন, কি খাওয়া হয়, হ্যাঁ প্রথম। তো সেই পরিস্থিতি বদলায়নি। তো বলছেন স্বামী যখন বলতেন ভগবান রয়েছেন রান্নার হাঁড়িতে, দেশের ধর্ম আছে হেসেলে, তখন তারা তুমুল হর্ষধ্বনি করে তাকে অভিনন্দন জানাবে, কিন্তু এরাই যে যার বাড়ি ফিরে যাবে, আর তাদের খাবার সময় কেউ নজর দিলে থালা ছুঁড়ে ফেলে দেবে। উদ্যমী খাঁটি মানুষ এখানে কিছু আছেন, তবে তারা বেশিরভাগই বড় দুর্বল। হেসেলের ধরাবাঁধা নিয়মকানুনের বাইরে যে ধর্ম রয়েছে সে বিষয়ে এদের কোনো ধারণাই নেই। একজন ইউরোপীয়ের কাছে এটা বিস্ময়কর, তিনি লিখছেন একজন ইউরোপীয়ের কাছে এটা বিস্ময়কর। এখানে বুঝতে পারছি যে এখানে নিবেদিতা মাই পিপল
বলে যেটি করছেন, কিন্তু তখনও নিজেকে মানে সেই যে কি বলবো ডাইলিউশন, নিজেকে যে তদাকারকারিত করা নতুন ভাবের সঙ্গে, সেখানে বোধহয় একটু কোথাও ফাঁক থেকে যাচ্ছিল। আর এটি বোধহয় অন্যায় খুব একটা নয়। ওই যে কলম্বো থেকে তিনি দেখেছেন, ওই সে কথা বলা হয়েছিল, পরে বলা হবে যে তিনি প্রথম দেখে তার একটু খটকা লেগেছিল, দুঃখ পেয়েছিলেন হয়তো মনে কোথাও। দেখলেন স্বামীজিকে নিয়ে মন্দিরে ঢুকে গেলেন, তিনি ইউরোপীয় বলে তাকে রাখা হলো মন্দিরের বাইরে। তো তিনি জানতেন এগুলো হবে, কিন্তু পরিস্থিতিতে যখন চোখের সামনে নিজের প্রতি হতে শুরু করলো, তার কোথাও কোথাও ভেতরে বড় বাজত। তো স্বামীজিও এটা বুঝতেন। গুডউইন চমৎকার কাজ করছে, স্বামীজি লিখছেন মিসেস বুলকে সেই সময়ে, কিন্তু ব্র্যাকেটে লিখছেন, এখানে একজন ম্লেচ্ছকে যা সইতে হয়, সেই একঘরে হয়ে থাকার যাবতীয় অবমাননা সহ্য করে সেও মাঝে মাঝে মর্মযাতনা ভোগ করছে এবং তাকে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করতে হচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছিল। যাই হোক, এরপরে দেখতে পাই যে তিনি স্বামীজির সঙ্গে তিনি খানিকক্ষণ রয়েছেন। আমরা দেখতে পাই লাহোর যে বিখ্যাত বক্তৃতা বেদান্তের উপরে, সেটি হলো কি তার শেষ স্বামীজির বাণী সংরক্ষণ। এটি অতি বিখ্যাত বক্তৃতা, বেদান্ত বক্তৃতা লাহোরে নেওয়া হয়েছিল। এরপরে স্বামীজির সঙ্গে তার সাক্ষাৎকার হয়নি, তিনি চলে যান মাদ্রাজে। ব্রহ্মবাদীন নতুন একটি সংবাদপত্র বের হচ্ছে, সংবাদপত্র নয়, এটি মুখপত্র বের হচ্ছিল ইংরেজি ভাষায়। আলাসিঙ্গাকে সাহায্য করার জন্য তিনি পৌঁছলেন। তো সেখানে গিয়ে তাদের কাজ করতে যে বলা হলো, একটু অসুবিধা হতে শুরু করেছিল, বিশেষ করে দক্ষিণ ভারতের ক্ষেত্রে। মাঝে মাঝে তার চিঠিতে তার দুঃখের কথাগুলো বেরিয়ে আসতো। আর সে সময়ও যেহেতু তিনি আরেকটি বাইরের একটি সংবাদপত্রে কাজ পান, তো এইখানে তার সরাসরি ব্রহ্মবাদী যেহেতু সম্পাদক হিসাবে আলাসিঙ্গা ছিলেন, তাই শুধু মতামত দেওয়া ছাড়া গুডউইনের হাতে কিছু কাজ ছিল না। তার যেহেতু সেই বাইরের সংবাদপত্রে তিনি একটুখানি বেতন পাচ্ছিলেন, তিনি সেখানে যোগ দিলেন, পাশাপাশি ব্রহ্মবাদীনও কাজও শুরু করলেন। সেই সময়ে তিনি ওই উটকামণ্ডে তিনি রয়েছেন, তিনি অসুস্থ হয়ে পড়েন, কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন এবং ক্রমে সেখানে তিনি দেহত্যাগ করেন। তার বয়স তখন মাত্র 27। তাহলে বুঝতে হবে মাত্র তিনি 2 বছর স্বামীজির সঙ্গে সাক্ষাৎ সংস্পর্শে ছিলেন, কিন্তু তিনি যে তার অবদান, এটি কিন্তু ভুলভাল নয়। তিনি তার মন প্রাণ, তার যে তীব্রতা, মাঝে মাঝে বলা হয় এই তীব্রতা অধ্যাত্ম জীবনে আমরা বলে তীব্রতাই হলো আসল। কত সময় ধরে দীর্ঘ সময় ধরে দেখা গেছে যারা কোনো একটা নির্দিষ্ট ভাবের, মহান ভাবের সংসর্গে এসেছেন, কিন্তু উন্নতি হয়নি, কারণ তীব্রতা ছিল না। কেউ হয়তো অল্প সময়ে ছিলেন, কিন্তু তীব্রভাবে তারা, যেমন আমরা ঠাকুরের ক্ষেত্রে দেখতে পাই, ঠাকুরের সঙ্গে স্বামীজিরা 5 থেকে 6 বছর সব থেকে বেশি, তাই না? এরপরে খোকা মহারাজরা আরও কম, কিন্তু তারা ওই যে অল্প সময়ে ছিলেন, কিন্তু তীব্রভাবে সঙ্গ করেছেন, মনে প্রাণে তার সকল মন প্রাণ ইন্দ্রিয় যেন খুলে দিয়েছিলেন তার কাছে, আর তিনি সর্ব ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করেছিলেন। এর ফলে তাদের জীবনে পরিবর্তন এসেছিল। তো অনেকটা এই রকমই যেন তার ব্যাপার। আর সেই সময় আমাদের এই আলাসিঙ্গাই এক জায়গায় লিখছেন, ওই যে তার সেই স্বভাবের জন্য খানিকটা অসুস্থ হয়ে পড়েন, মানে বলছেন 26 তারিখ নাগাদ আমার একজন বন্ধু উটি থেকে বলছে যে গুডউইন নিজের স্বাস্থ্যের ব্যাপারে খুবই বেপরোয়া ছিল। এ নিয়ে কিছুমাত্র মাথা ঘামাতো না। মনে হয় 16 বা 17 তারিখে ওখানে একটা ক্রিকেট ম্যাচ ছিল। গুডউইন 2-3 বার বৃষ্টিতে ভিজেছে, কিন্তু একবারও কোট বদলায়নি। পরদিন তার সামান্য জ্বর হয়, কিন্তু তাই নিয়ে মাদ্রাজ বিধান পরিষদের জনৈক মিস্টার রস, অনেক ইউরোপীয় থাকতেন তো, তার শবযাত্রায় যোগ দেয়। মনে হয় সে আবার বৃষ্টিতে ভেজে, জ্বর বাড়তে থাকে। আর সে সময় উটির জলবায়ু খুবই খারাপ, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, ডিসেন্ট্রি সাধারণ মানুষের মধ্যেই হচ্ছিল। গুডউইন গুরুতর পীড়িত এবং সে কোনো ওষুধ খেতে চাইছে না। এ খবর মেইল অফিসে অনেক দেরিতে পায়। তো সেখানে গিয়ে তারা যখন গিয়ে পৌঁছায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দ্বিতীয় দিন হাসপাতালে ভর্তি করার রাত 8টা নাগাদ বন্ধু তার করে আমাকে জানায় গুডউইন হাসপাতালে মৃত্যুশয্যায়। দ্বিতীয় রাতেই রাত 10:30 নাগাদ তার মৃত্যু হয়। তো এই খবরটি পেয়ে স্বামীজি তো তখন আলমোড়ায় ছিলেন, তো তার যে কি কষ্ট হয়েছিল তা বলে বোঝাবার নয়। সেটি মহারাজের কথা থেকেও আপনারা এর মধ্যেই শুনেছেন।
গুডউইনের সংবাদে কদিন আগেই তারপরে পাওহারি বাবা শরীর গেছে, সেটি নিয়ে স্বামীজি এমনিই খুব মন খারাপ ছিল। তারপরে এই গুডউইনের যখন খবর এসে পৌঁছলো, তখন তার কাছে যে ঘরে বা যে শহরে তিনি গুডউইনের মৃত্যু সংবাদ শুনেছিলেন, সে আলমোড়া বাস তার পক্ষে অসহ্য হয়ে দাঁড়ালো। তিনি আলমোড়ায় থাকতেই চাইলেন না। নিবেদিতার কাছে নিজের মনের অবস্থা জানিয়ে স্বামীজি মন্তব্য করেছিলেন, শ্রীরামকৃষ্ণকে বাইরে থেকে মনে হতো তার সবটাই ভক্তিময়, কিন্তু অন্তরে তিনি জ্ঞানময়। অন্যদিকে স্বামীজিকে বাইরে থেকে জ্ঞানময় মনে হলেও অন্তর আসলে ভক্তিময়। তাই নিবেদিতাকে বলেছেন, তিনি আসলে কখনো কখনো তার মনে হয় তিনি ভেতর থেকে একজন নারীর মতনই দুর্বল, তার মনের কথা হিসাবে বলছেন। আর গুডউইনের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিতা কয়েকটি অগোছালো পংক্তি লিখেছিলেন। স্বামীজি সেই পংক্তিগুলি ফের নতুন করে লিখলেন। সৃষ্টি হলো একটা অনন্য কবিতা, শান্তিতে সে লোভক বিশ্রাম। ইংরেজিটাই হলো রেকুইস্ক্যাট ইন পেস। চলো আত্মা শীঘ্র গতি, তারকা খচিত তব পথে, ধাও হে আনন্দময়, যেথা নাহি বাঁধে মনোরথে, দেশকাল দৃষ্টিপথ যেথা নাহি করে আবরণ, চিরশান্তি আশীর্বাদ যেথা করে তোমারে বরণ, সার্থক তোমার সেবা পরিপূর্ণ তব আত্মদান, অপার্থিব প্রেমপূর্ণ হৃদয়েতে হোক তব স্থান, মধুময় তব স্মৃতি দেশকাল দিয়াছে মিলায়ে, বেদিতলে পুষ্পসম রেখে গেলে সৌরভ বিছায়। এরপরও আরও একটি পংক্তি রয়েছে। আমাদের এই মনে হলো স্বামীজির এই কথা শুনেই, এই বেদিতলে পুষ্পসম রেখে গেলে সৌরভ বিছায়। এই গুডউইন তিনি যদিও অল্প সময়ে স্বামীজির সঙ্গে ছিলেন, কিন্তু তার যে জীবন সৌরভ তা এখনও যেন ছড়িয়ে পড়ছে। প্রেমানন্দজি মহারাজ, তিনি তো স্বামীজির কথা বলা হলো, কিন্তু সকলের কাছে অতি প্রিয় ছিলেন। প্রেমানন্দজি মহারাজ এক সময় তিনি লিখছিলেন যে যেন গণেশ আমাদের গুডউইন। স্বামীজির তিনি কথা তিনি সকল লিখে গেছেন। শ্রীমতী সেভিয়ার যখন এর পরবর্তীকালে বিরজানন্দজি মহারাজের লেখাটা চিঠিতে প্রেমানন্দজি মহারাজ লিখছেন, মিসেস সেভিয়ার সর্বোত্তম ত্যাগের এক দৃষ্টান্ত, তার স্বামী তদনুরূপ। মনে পড়ছে গুডউইনকে, স্বামীজির গণেশ এবং নিবেদিতা। আত্মোৎসর্গের কি আদর্শই না তারা রেখে গেছেন। সত্যি কথাটা কি, আমি যখন দেবতার বেদিতলে ফুল দিই একবার করে, তাদের উদ্দেশ্যে আমি প্রণাম নিবেদন করি। কি আত্মোৎসর্গই না তারা করে গেছেন স্বামীজির সেবায়। সকলকে প্রণাম জানাই।